দেখো, আজকে আমাদের জুলজি থেকে ইনভার্টিব্রেট শুরু হচ্ছে। 3 নম্বর ক্লাস, জুলজির ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো সেখান থেকে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, কারণ আমাদের ফিজিওলজি থেকে একটা ক্লাস হয়েছে, বটানি থেকে একটা, আর হচ্ছে আজকে জুলজি। তো সেক্ষেত্রে দেখো, এটা শুরু করার আগে তোমাদের একটি জেনারেল ইনফরমেশন দিতে চাই। যদিও কালকে পাবলিশ করেছিলাম একটা ভিডিও, তোমরা হয়তো দেখেছো। অনেকে জানারও চেষ্টা করেছো যে স্যার, এটা কি কোনো নোটিশ বা কোনো নোটিফিকেশন বেরিয়েছে? তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো, বা যারা এখনো জেনে উঠতে পারোনি, তোমাদেরকে বলি। আমাদের পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, WBPSC যেটা বলে, ওই পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে বা অধীনে কিছু স্কুল দেওয়া থাকে। সেই স্কুলগুলোতে যে টিচার রিক্রুটমেন্ট হয়, তার রিক্রুটমেন্টের পরীক্ষার যে নিয়ম কানুন, এটা কলকাতা গেজেটে পাবলিশড হয়েছে। ঠিক আছে, তো সেই গেজেট কালকে পাবলিশড হয়েছে। ঠিক আছে, সেটাই তোমাদেরকে কালকে ভিডিও আকারে বলা ছিল। তাতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যে টিচার রিক্রুটমেন্ট প্রসেস, সেটার জন্য হচ্ছে কি তোমার এই গেজেট। আমরা যতটুকু জানতে পারছি, প্রায় সব সাবজেক্ট মিলিয়ে অ্যাপ্রক্স 1000টা সিট কাছাকাছি ভ্যাকেন্সি হতে পারে। ঠিক আছে, এবং এর নোটিফিকেশন, ফর্ম ফিল আপ বা পরীক্ষা সবটাই কিন্তু তোমার ভোটের পরে হবে। ঠিক আছে, সৌমিত্র বাবা, তোমার হচ্ছে কি তোমারই প্রবলেম বাবা, বাকি সবাই শুনতে পাচ্ছে। কি বলা বুঝতে পারলে সৌমিত্র? তো সেক্ষেত্রে দেখো, এই 1000টা সিটের মানে 1000টা কাছাকাছি আর কি। তো এটা অ্যাপ্রক্স বলা যাবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত নোটিশ রিলিজ হচ্ছে, এটা কিন্তু কনফার্মলি বলা যাবে না। এবার এটার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এখানে তাদের পরীক্ষার সিস্টেমটা বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্টটা হবে, এক্সামিনেশন একটা হবে, এবং তার সঙ্গে পার্সোনালিটি টেস্ট হবে। এই দুটো স্টেপের মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। এবং মূলত হচ্ছে কি, তোমরা জানো এই পরীক্ষাটা মেনলি এমসিকিউ পরীক্ষা হয়। ঠিক আছে, সাবজেক্ট থেকে 100টা মতন এমসিকিউ থাকে। আর তারপরে যারা পাস করে, তারপরে হচ্ছে কি তোমার পার্সোনালিটি টেস্ট হয়। এটা খুবই মানে খুব টাফ একটা পার্সোনালিটি টেস্ট, কারণ সিট যেহেতু কম থাকে। যারা পাস করে তারপরে এখানে কিন্তু অনেকেই ছাঁটাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এই দুটো যে রিক্রুটমেন্ট প্রসেস, দুটোই আলাদা। এদের বেতন কাঠামো আলাদা। ঠিক আছে, তোমরা জানো যে পিএসসি স্কুলগুলোতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেকটাই বেশি বেতন দেওয়া থাকে। ঠিক আছে, এবং সুযোগ সুযোগ সুবিধাও অনেকটাই তারা বেশি পায়। তো সেক্ষেত্রে কোনোভাবেই তোমরা, বারবার বলছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের সঙ্গে এটাকে কম্পেয়ার করবে না। দুটো পরীক্ষা আলাদা, দুটো সিস্টেমই আলাদা। ঠিক আছে, এটা তোমাদের জাস্ট জানারও ছিল বলে জানালাম। ওকে, আর এর নোটিফিকেশন যেটা বললাম তোমাদের, আফটার হচ্ছে তোমার মানে ভোটের পরে হচ্ছে কি তোমার রিলিজ হতে পারে এবং পরীক্ষার প্রসেসটা শুরু হতে পারে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা আমাদের যেটা স্যার আলোচনার বলছি বিষয়। বলো। সিলেবাসটা একই হবে না আলাদা হবে স্যার? সিলেবাসটা একটু আলাদা রয়েছে, সামান্য আলাদা রয়েছে। তো সেই সিলেবাসটা আমি তোমাদেরকে গ্রুপে সেন্ড করে দেবো। ঠিক আছে, আমার হাতে কাছে এলে আমি পাঠিয়ে দেবো তোমাদের। স্যার এখানে নেগেটিভ মার্কিং আছে? অবভিয়াসলি নেগেটিভ মার্কিং থাকবে। স্যার আচ্ছা, বলছি এখানে যে নেগেটিভ মার্কিং থাকবে। লেট কিরকম হবে হয়? হ্যাঁ, বলো। মানে দুটো ভুল করলে চলে যায় না, পুরো, না চারটে ভুল হলে? ওটা ওটা ওরকম সিস্টেম নয়। তো যেহেতু আচ্ছা। হচ্ছে কি গেজেট পাবলিশ করেছে, মানে এদের নিয়মগুলো আবার হুম। করে দিবে। তো আগে যেটা নিয়ম ছিল, 3টে ভুলে আচ্ছা। একটা নাম্বার মাইনাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে হুম। এটা কতটা কার্যকরী হবে কি হবে সেটা পরে নোটিফিকেশন এলে বুঝতে পারবে, কিন্তু ও এইটুকু কনফার্ম আচ্ছা, যে নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, নেগেটিভ আচ্ছা, স্যার মার্কিং ঠিক থাকবে আছে স্যার। কনফার্ম। লেট হবে স্যার আবার? না, টেট এটা তো আবার টেটের সঙ্গে স্যার মানে গুলিয়ে ফেলছো কেন? এটা টেটের সঙ্গে তুমি গুলিয়ে ফেলছো কেন? এটা পিএসসির জন্য যেটা বললাম। ঠিক আছে, পিএসসির জন্য শুধু সাবজেক্ট হবে, এখানে বলে দিয়েছে তো তোমাকে। এখানে বলে দিয়েছে যে রিটিন এক্সামিনেশন হবে, তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে তোমার সাবজেক্টের উপরে
পরীক্ষা হবে, এক্সাম হওয়ার পরে তারপরে হচ্ছে কি তোমার পার্সোনালিটি টেস্ট হবে। এবার তুমি যেটা কি তুমি স্কুল সার্ভিসের কথা কি বলছো, না কোনটা বলছো তুমি? তুমি আমাদের ওয়েস্ট হ্যালো বেঙ্গল স্কুল স্যার। সার্ভিস কথা বলছো, না তুমি পিএসসির কথা বলছো? হ্যালো স্যার, হুম। বলছি স্যার এখানে 9-10-এ বসার জন্য মানে হুম। 50%টা কিসে লাগবে, মানে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি, না শুধুমাত্র মানে বিএসসি তে লাগবে? আচ্ছা, এটা যেটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে কি তোমাদের বলে রাখি যে এটা যেহেতু পিএসসি বলে দিয়েছে এনসিইআরটি রুল অনুযায়ী, এনসিইআরটি রুল অনুযায়ী হচ্ছে কি তোমার কার্যকরী হবে। তো সেক্ষেত্রে যদি তুমি 9-10-এ বসো তাহলে সেক্ষেত্রে তোমাকে গ্রাজুয়েশনের বা বিএসসি তে বা বিএতে 50% নাম্বার লাগবে। এবার যদি কারোর এসসি এসটি ওবিসি বা আলাদা আদার কোনো কাস্ট থাকে, যার যেমন ছাড় থাকে সে পাবে। আর যদি তুমি হচ্ছে কি 11-12-এ বসো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কারোর যদি তোমার বা তোমার 9-10-এ বসে তাহলে কারোর যদি তোমার বিএসসি তে যদি 50% না থাকে, তাহলে এমএসসি তে হচ্ছে যদি 50% নাম্বার থাকে তাহলে সে কিন্তু বসতে পারবে। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসে যেরকম নিয়ম, ঠিক একই নিয়ম এখানেও প্রযোজ্য। ঠিক আছে? অর্থাৎ আচ্ছা তুমি স্যার, 9-10-এ হ্যাঁ বসলে ঠিক। 50%, আর 11-12-এ বসলে তোমার হচ্ছে কি গ্রাজুয়েশন মানে মাস্টার ডিগ্রি বা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে তোমার 50% লাগবে। যার বিএসসি তে আচ্ছা 50% নেই, ঠিক তার আছে। যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলেও চলবে। ঠিক আছে? যেটা আমাদের এসএসসি প্রযোজ্য নিয়ম, সেক্ষেত্রে চলবে। ঠিক আছে? এটা স্যার নিয়ে কোনো বলছি ভাবার নেই। অনার্সের সাবজেক্টটাই স্যার পরীক্ষা হবে, না বলছি, জুওলজি ফিজিওলজি ওগুলো হবে? অনার্স বলতে তোমরা এতদিন পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারলে না। আমাদের যেটা হচ্ছে কি তোমরা যে পড়ছো, তুমি বোটানি থাকো বা জুলজি থাকো বা ফিজিওলজি থাকো, তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স। ঠিক আছে? তো সেখানে এই তিনটে সাবজেক্ট মিলিয়েই কোশ্চেন হয়। ঠিক আছে? লাইফ আচ্ছা সায়েন্স বা পিএসসি তে বায়োলজি। তাও স্যার? হ্যাঁ, পিএসসি তে ক্ষেত্রে হবে। ঠিক আছে? তোমার তিনটে সাবজেক্ট মিলিয়েই কোশ্চেন হবে। ঠিক আছে? স্যার বিএড কি কমপ্লিট চাই না ফাইনাল ইয়ারটা বিএড বসতে হচ্ছে পারবে কি না তোমার ফাইনাল এখানে, ইয়ার? হ্যাঁ, যদি যদি তোমার পিএসসির কথা দেখো তাহলে বিএড কমপ্লিট হলে তবে বুঝতে পারবে। বিএড হচ্ছে কি ফাইনাল ইয়ার বা কমপ্লিট, ফাইনাল ইয়ার হতে হবে বা কমপ্লিট। ফাইনাল ইয়ারটা বসতে পারবে তো, সেটাই বলছি, মানে হ্যাঁ, আমার থার্ড সেমিস্টার চলছে এখন। হ্যাঁ, ফাইনাল ইয়ার হলে বুঝতে পারবে। ঠিক আছে। দেখো, চলো তাহলে আমরা আর এই বিষয়ে বেশি কথা বলছি না, কারণ আমি কালকেও বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত এটা বিষয়ে কথা না বলাই ভালো। এটা জাস্ট এটা গেজেট, এটা কোনো নোটিফিকেশন নয়। তো সেক্ষেত্রে নোটিফিকেশন এলে আরো বিস্তারিত তথ্য, মানে ভ্যাকেন্সি কত রয়েছে, মানে এক্সাক্ট ভ্যাকেন্সি বা তোমার হচ্ছে কি প্রসেস কিভাবে হবে, পরীক্ষার প্রসেস, এই জিনিসগুলো জানা যাবে। তো তবে এইটুকু ঠিক যে এটা পরীক্ষা কিন্তু হবেই, কারণ পিএসসি যেহেতু গেজেট প্রকাশিত করেছে, তাহলে এক্সাম কিন্তু করাবেই কনফার্ম, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। চলো এবার স্যার আমরা স্কুল আমাদের, সার্ভিসের নোটিশটা আগে বেরোবে না এটা আগে বেরোবে স্যার? না, পিএসসিটা আগে বেরোবে। আগে পিএসসি বেরাবে, তারপরে হচ্ছে কি এসএসসি বেরাবে। ঠিক আছে? যাই হোক, তো এবার আমরা শুরু করছি। দেখো আমাদের আজকের আলোচনার বিষয় ইনভার্টিব্রেটস। ঠিক আছে? তো ইনভার্টিব্রেটস এর ক্ষেত্রে আমি বলে রাখি, আজকে হয়তো আমরা সমস্ত জিনিস কমপ্লিট করতে পারবো না, তবে যতটা তোমার হচ্ছে পসিবল হয় সেটা আমরা আজকে করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখো এনিম্যাল ক্লাসিফিকেশন বা যে কোনো ক্লাসিফিকেশন পড়ানোর আগে প্রথমে যে টপিকটা পড়াতে হয় সেটা হচ্ছে দেখো হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন। তোমরা কম বেশি সবাই পড়েছো 1969-এ। আর হুইটেকার তিনি প্রথম সাইন্টিফিক্যালি আমাদের টোটাল যে অর্গানিজমস রয়েছে তাকে 5টি কিংডমে ভাগ করেছেন। তাই না? একটা দেখো তোমরা জানো যে মনেরা কিংডম, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি এবং এনিমেলিয়া। এই 5টা যে কিংডম ভাগ করা হয়েছে, ঠিক আছে, এই 5টা কিংডমের ক্ষেত্রে আমরা যতটা দেখতে পাই যে কিছু বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তবে তার মধ্যে মনেরা যারা রয়েছে তারা প্রোক্রিওটিক ইউনিসেলুলার। তাই না? তোমরা জানো যে মনেরা হচ্ছে দেখো প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, যারা প্রোটিস্টা এরা হচ্ছে তোমার ইউক্যারিওটিক ইউক্যারিওটিক ইউনিসেলুলার।
আর বাকি যারা রয়েছে অর্থাৎ ছত্রাক, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এরা হচ্ছে তোমার ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। ওকে, এবার দেখো তাহলে যদি এই ছত্রাক বা তোমার হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্রাণী রাজ্য তারা যদি সবাই ইউক্যারিওটিক মাল্টিসেলুলার হয়, তাহলে তাদেরকে আবার ক্লাসিফাই করা হয়েছে কিভাবে? তো সেক্ষেত্রে তোমরা জানো যারা এই এদেরকে ভাগ করা হয়েছে মোড অফ নিউট্রিশনের উপরে। যারা প্লান্ট কিংডমের মধ্যে পড়ে এরা মেনলি কি হয়, অটোট্রপিক হয়। আর বাকি ছত্রাক এবং অ্যানিমেলিয়া এরা দুজনেই কি হয় না, হেটারোট্রপিক। হেটারোট্রপিক। তো সেক্ষেত্রে দেখো এই হেটারোট্রপিকের মধ্যে আবার ভাগ রয়েছে, তোমরা জানো যারা ছত্রাক তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা হচ্ছে সেপ্রোফাইটিক। সেপ্রোফাইটিক সেপ্রোফাইটিক মানে কি না, যারা মৃত পচা গলার বস্তুর উপর জন্মায় সেখান থেকে পুষ্টির শোষণ করে। আর এই অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হেটারোট্রপিক হলে এরা এরা হচ্ছে হোলোজয়িক। হোলোজয়িক মিন্স এরা ফুড সাবস্টেন্সকে পুরোটাই এনগালভ করে নেয়, দিয়ে সেখান থেকে নিউট্রিয়েন্টটাকে অ্যাবজর্ব করার পর বাকি অংশগুলোকে ডিসচার্জ করে দেয়। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে যতটা দেখতে পাচ্ছি যে মনেরা যারা তারা এক নিউক্লিয়াস, এরা নিউক্লিয়াস বিহীন হবে, এককোষী জীব। এর আন্ডারে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার নিরাহ সবুজ শৈবাল। তো সেক্ষেত্রে প্রোটিস্টার ক্ষেত্রে দেখো এরা বললাম যে এরা ইউক্যারিওটিক কিন্তু এককোষী হয়, ঠিক আছে। আর ছত্রাক তো বলা হলো ক্লোরোফিল থাকবে না, নিউক্লিয়াস সম্পন্ন হবে, এরা বহুকোষী এবং হচ্ছে কি এরা ইউক্যারিওটিক। বহু নিউক্লিয়াস যুক্ত মানে হচ্ছে তোমার ইউক্যারিওটিক। প্লান্টের ক্ষেত্রে বলা হলো ক্লোরোফিল ধারণকারী এরা, এবং এরা মেনলি কি হয় ইউক্যারিওটিক মাল্টিসেলুলার এবং অটোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখায়। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হেটারোট্রপিক হবে এবং অবভিয়াসলি এরা মাল্টিসেলুলার এবং ইউক্যারিওটিক। তাহলে এই যে জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে, কারণ এই কনসেপ্টটা অনেক সময় বিভিন্ন জায়গায় কাজে লেগে যায়, ঠিক আছে। এই মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টি কিংডমের কথা তোমরা মনে রাখবে এবং বেসিক যে ক্যারেক্টারগুলো বললাম সেই ক্যারেক্টারগুলো তোমরা একটু মাথায় রাখবে। কি বললাম বুঝতে পারলে? যখন মনেরা মানে হচ্ছে কি তোমার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে যে এরা প্রোক্রিওটিক ইউনিসেলুলার। প্রোটিস্টা মানে চলে আসবে মাথায় যে ইউক্যারিওটিক ইউনিসেলুলার। আর বাকি যারা রয়েছে তারা ইউক্যারিওটিক মাল্টিসেলুলার, এবং এদের নিউট্রিশন যে টাইপস গুলো বললাম এগুলো কিন্তু মনে রাখবে। এবার দেখো আমরা যেহেতু আজকে মানে জুলজি শুরু করেছি এবং ইনভার্টিব্রেট দিয়ে আমরা শুরু করছি, তো সেক্ষেত্রে আমরা এই এনিম্যাল কিংডমকে নিয়ে ডিসকাস করব। তো এনিম্যাল কিংডমের ক্ষেত্রে দেখো তোমরা জানো যে প্রাণী জগৎ বা এনিম্যাল কিংডমকে আমরা প্রথমেই দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিই। একটা আছে দেখো প্রোটোজোয়া, আর একটা আছে তোমার মেটাজোয়া, ঠিক আছে। প্রোটোজোয়া এবং মেটাজোয়া। তো প্রোটোজোয়া মানে তারাই যারা হচ্ছে দেখো এক কোষ দেহী, তাই না, মানে একটা কোষই তাদের শরীর গঠন করবে। আর মেটাজোয়া মানে যারা বহু কোষ দেহী, মানে মাল্টি সেলুলার। এটা হচ্ছে তোমার ইউনিসেলুলার, আর এরা হয়ে যাবে কি মাল্টি সেলুলার। ওকে, এবার দেখো তো সেক্ষেত্রে এই প্রোটোজোয়ার ক্ষেত্রে একটাই কোষ তার জীবের যাবতীয় যে কাজকর্মগুলো সেগুলো হচ্ছে কি তোমার করে থাকে। বাট মাল্টি সেলুলারের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের ক্ষেত্রে পরবর্তীকালে কোষ থেকে কলা, কলা থেকে হচ্ছে কি তোমার মানে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, ঠিক আছে। এইভাবে কমপ্লেক্সিটি আমরা দেখতে পাই। তো তার জন্য আমরা এই ক্লাসিফিকেশনটা একটু লক্ষ্য রাখবো। আচ্ছা, একটু মিউট করে দাও নুরেশা। স্যার দেখো তো অ্যানিমালিয়া গুলো তো স্যার মাল্টি সেলুলার, তাহলে এখানে প্রোটোজোয়ার ক্ষেত্রে ইউনিসেলুলার, আবার এইদিকে মেটাজোয়ার ক্ষেত্রে মাল্টি সেলুলার হচ্ছে কেন স্যার? না, এখানে দেখো প্রোটিস্টার ক্ষেত্রে এই যে প্রোটোজোয়া মানে প্রোটিস্টার মধ্যে পড়ছে না। ইনিশিয়ালি আমরা এই যে প্রোটোজোয়া হচ্ছে কি তারা ইউনিসেলুলার মধ্যে পড়ে, বাট এরা কিন্তু ইউক্যারিওটিক, ঠিক আছে, ইউক্যারিওটিক ইউনিসেলুলার। স্যার তাহলে তো প্রোটোজোয়া আর প্রোটিস্টা একই হ্যাঁ, হচ্ছে। কি বলছো বলো।
বলছি প্রোটোজোয়া প্রোটিজোয়া তাহলে তো মানে দুটো একই মানে ইউক্যারিওটিক ইউনিসেলুলার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, তো এটাকে প্রাইমারি প্রথমের দিকে এটাকে ক্লাসিফাই করা হয়েছিল। ঠিক আছে, প্রথমের দিকে উদ্ভিদ জগৎকে যখন ভাগ করা হয়, কারণ তোমরা জানো এই যে বলা হলো প্রোটিস্টার মধ্যে কিছু ক্যারেক্টার আমরা প্ল্যান্টেরও দেখতে পাই, আবার কিছু ক্যারেক্টার আমরা অ্যানিমেলের মতনও দেখতে পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই প্রোটিস্টা কিন্তু কানেক্টিভ লিঙ্ক হিসাবে কাজ করছে, কারণ তার মধ্যে প্লান্ট এবং অ্যানিমেল ক্যারেক্টার আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে কি তোমার প্রাইমারিলি প্রথমের দিকে যখন ক্লাসিফাই মানে এনিম্যাল কিংডমকে ক্লাসিফাই করা হয়েছিল, তখন এই দুটো হচ্ছে কি তোমার ক্লাসে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা পরবর্তীকালে এটা অনেক চেঞ্জ হয়েছে। তো এই প্রথমের দিকে প্রোটোজোয়াটাকে আমরা এনিম্যাল কিংডমে রেখে ক্লাসিফাই করা হয়েছিল। কি বলা বুঝতে পারলে? তো যারা প্রোটোজোয়া তারা কিন্তু হ্যাঁ স্যার। ইউনিসেলুলার, কিন্তু মানে তোমার হচ্ছে ইউক্যারিওটিক হয়ে যাবে। তো এই জন্য দেখো এখানে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এই যে প্রাণী জগতের ক্লাসিফিকেশনে প্রোটোজোয়া যারা আণবিক প্রাণী হবে, আর যারা হচ্ছে কি মেটাজোয়া তাদের ক্ষেত্রে আমরা কলাতন্ত্র মানে টিস্যু সিস্টেম আমরা দেখতে পাবো। তো এই টিস্যু সিস্টেমের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে পরবর্তীকালে কি করা হলো দেখো না, মেটাজোয়াকে তোমাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানে কিছু ক্ষেত্রে এরা সবাই মাল্টি সেলুলার, কিন্তু যাদের ক্ষেত্রে টিস্যু সিস্টেম মানে টিস্যু গঠিত হয়েছে, কলাতন্ত্র গঠিত হয়েছে, তাদেরকে বলা হয়েছে প্যারাজোয়া। এবং যাদের ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হয়নি তাদেরকে বলা হয় এন্টারোজোয়া। ঠিক আছে, তাহলে প্যারাজোয়া তারাই যাদের ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হয় না, আর বাকি যারা থাকলো তাদেরকে এন্টারোজোয়া বলা হয়, যাদের ক্ষেত্রে প্রকৃত কলাতন্ত্র গঠিত হয়েছে। এই যাদের কলাতন্ত্র গঠিত হয়নি কিন্তু তারা মাল্টিসেলুলার, এইরকম যারা রয়েছে তার ক্ষেত্রে একটাই ফাইলাম রয়েছে, তার নাম কি? পরিফেরা। ঠিক আছে, তার নাম হচ্ছে পরিফেরা। এবার যারা এন্টারোজোয়া তাদেরকে আবার ভাগ করেছে দেখো, ওদের টিস্যু লেয়ার মানে কলা স্তর কটা রয়েছে তার উপর ভিত্তি করে দেখো ভাগ করেছে। যাদের ক্ষেত্রে দুটো কলা স্তর দেখা যায়, অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম, তাদের ক্ষেত্রে হচ্ছে কি দেখো ডিপ্লোব্লাস্টিক প্রাণী বা দ্বিস্তরী প্রাণী বলা হয়। আর যাদের ক্ষেত্রে হচ্ছে কি তিনটে স্তর দেখা যায়, মানে এন্ডোডার্ম, মেসোডার্ম এবং অ্যাক্টোডার্ম, তাদেরকে বলা হচ্ছে ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, তো সেক্ষেত্রে পরিফেরা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি দেখো নিডারিয়া, 3 নম্বর হচ্ছে কি তোমার টিনোফোরা, 4 নম্বর হচ্ছে কি তোমার এই এই ট্রিপ্লোব্লাস্টিককে আবার ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে না, তোমার সিলোমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। সিলোম মানে বডি কেভিটি আর কি। ঠিক আছে, একদম পুরো মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যে কেভিটি, তো সেই সিলোমের উপস্থিতি উপর ভিত্তি করে দেখো আমরা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল গুলোকে 3টে ভাগে ভাগ করি। একটা আছে দেখো অ্যাসিলোমেটা, মানে সিলোমবিহীন, যাদের সিলোম থাকবে না, ছদ্ম সিলোম যুক্ত বা সিডোসিলোমেটা, সেই সঙ্গে হচ্ছে দেখো তোমার হচ্ছে কি সিলোমেটা মানে যাদের সিলোম থাকবে। তো সেক্ষেত্রে দেখো পরের যে ফাইলাম চলে আসে এসিলোমেট, সিলোমবিহীন মানে এসিলোমেটা যেটা হচ্ছে তোমার চলে আসে প্লাটিহেলমিনথিস। ওকে, তার সঙ্গে দেখো যাদের সিউডোসিলোম ছদ্মসিলোম থাকবে নিমাটোডা বা নিমাটোহেলমিনথিস। তারপর থাকবে দেখো সিলোম যুক্ত যারা রয়েছে, এখানে আসবে তোমার এনিলিডা, তারপর হচ্ছে তোমার আর্থ্রোপোডা, তারপর হচ্ছে তোমার মোলাস্কা, সেই সঙ্গে হচ্ছে কি ইকানোডার্মাটা এবং হচ্ছে তোমার পোডাটা। এই হচ্ছে তোমার এনিম্যাল ক্লাসিফিকেশন। তো তার মধ্যে আমরা এদের প্রত্যেকের কি দেখবো না, প্রত্যেকটা ফাইলামের জেনারেল ক্যারেক্টার কি দেখা যায়, সাধারণ বৈশিষ্ট্য, জেনারেল ক্যারেক্টার্স, এবং তার সঙ্গে এদের প্রত্যেকের যদি মানে জাস্ট ক্লাসিফিকেশনটা আমরা দেখবো প্রত্যেকটা ফাইলামের, এবং প্রত্যেকের যে স্পেশাল ক্যারেক্টার গুলো রয়েছে বিশেষ করে আইডেন্টিফাইং ক্যারেক্টার এবং প্রত্যেকের এক্সাম্পল আর কি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তবে এই ক্লাসিফিকেশনটা একটু মাথায় রাখবে, কারা ডিপ্লোব্লাস্টিক কারা ট্রিপ্লোব্লাস্টিক, কাদের কলাতন্ত্র গঠিত হয়নি কাদের ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হয়েছে, এবং বিশেষত যাদের ক্ষেত্রে সিলোম থাকে না, আসিলোমেটা, সিডোসিলোমেটা এবং সিলোমেটা, এই ভাগগুলো মনে রাখতে হবে। ঠিক আছে প্রত্যেকে, এবং আমরা এরপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফাইলামের জেনারেল ক্যারেক্টার সহ ক্লাসিফিকেশন এবং প্রত্যেকের এক্সাম্পল গুলো দেখব। তো প্রথমে আমরা চলে আসি দেখো প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম যে যে সমস্ত তোমার হচ্ছে কি ক্ষেত্রে আণুবীক্ষণিক হয়, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না, এবং অবভিয়াসলি এরা ইউনিসেলুলার বা এককোষী হবে। এবং এদের ক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাই, সাধারণত তাদের যে স্ট্রাকচারটা সেটা বিভিন্ন আকৃতির হতে পারে। হ্যাঁ, এবং সেটা কোনো নির্দিষ্ট আকার
মানে কোনো নির্দিষ্ট আকার থাকবে না, যে কোনো সময় কোষের আকার পরিবর্তন হতে পারে। হুম। এবং সেই সঙ্গে দেখো এদের ক্ষেত্রে দেহ পেলিকেল নামক এক ধরনের আবৃত থাকে। হ্যাঁ, অথবা অনেক সময় কি হয়, কোনো আবরণ থাকবে না, নগ্ন অবস্থায় থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে অন্তকঙ্কাল দেখা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না। আর যেহেতু এদের একটাই কোষ রয়েছে, তো এই জন্য এদের একটাই কোষ দ্বারাই সমস্ত জৈবনিক ক্রিয়া সম্পন্ন হবে। আর এদের ক্ষেত্রে স্পেশাল কিছু লোকোমোটরি অর্গান রয়েছে, যেমন সিউডোপোডিয়া বা তোমার হচ্ছে কি ক্ষণপথ, হ্যাঁ, ফ্লাজেলা থাকতে পারে, সিডিয়া থাকতে পারে, এগুলোর সাহায্যে তারা লোকোমোশন করে। এবং কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা এক থেকে একাধিক হতে পারে। আর এদের শ্বাসকার্য হচ্ছে দেখো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ডিফিউশন, যেহেতু এরা প্রথমে দিকে এসছে, তো সেক্ষেত্রে এদের ডিফিউশন বা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে তোমার শ্বাসকার্য সম্পন্ন হবে। এদের ক্ষেত্রে সংকোচী গহ্বর বা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকবে। এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বা সংকোচী গহ্বরের সাহায্যে এরা খাদ্যবস্তু কি করে এনগালফ করে আর কি, খাদ্য বস্তুগুলোকে শরীরের মধ্যে প্রবেশ করে নেয়। এবং নির্দিষ্ট দেহ ছিদ্র, যার নামটাকে বলা হচ্ছে দেখো সাইটোপাই, এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আর এদের ক্ষেত্রে সংকোচী গহ্বর দেহের যে ভারসাম্যটা নিয়ন্ত্রণ করছে, জলের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য সংকোচী গহ্বর রয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি। সংকোচী গহ্বর থাকছে, ঠিক আছে, সেই সঙ্গে হচ্ছে কি তোমার সাইটোপাই। হ্যাঁ, তো এই অর্গানগুলোর নাম মনে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। শ্বাসকার্য হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহতলের উপরে। আর এদের ক্ষেত্রে দেখো যৌন ও যৌন জনন, দুপকারী জনন আমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, যৌন জননও দেখা যাবে এবং অযৌন জননও দেখা যাবে। আর জীবনচক্রে যৌনক্রম দেখা যাবে। এরা এককভাবে বসবাস করতে পারে, কিংবা একসঙ্গে হচ্ছে কলোনি তৈরি করে দলবদ্ধভাবে বসবাস করতে পারে। আর এরা স্বাধীনজীবী, পরজীবী বা মিথজীবী হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এরা স্বাধীনজীবী, আবার কোনো কোনো ক্ষেত্রে পরজীবী কিংবা মিথজীবী হয়েও এরা বসবাস করতে পারে। এবার দেখো আমরা চলে আসব এই প্রোটোজোয়াকে। দেখো অনেকগুলো ফাইলামে ভাগ করা হয়েছে, কারণ প্রোটোজোয়া একটা আলাদা করে তোমরা দেখেছো যে সাব কিংডম মানে কিংডম করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সাব কিংডম বলতে পারো। তো সেক্ষেত্রে এই প্রোটোজোয়ারকে অনেকগুলো ফাইলামের আন্ডারের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে দেখো এই যে সার্কোমেস্টিগোফোরা, হ্যাঁ, তারপর হচ্ছে লেবাইরিনথোমোরফা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, তারপর হচ্ছে তোমার এসেটোস্পোরা, মিক্সোজোয়া এবং সিলিওফোরা। ঠিক আছে, তোমাদের যাদের চাপ মনে হচ্ছে যে এতগুলো নাম কি মনে রাখতে হবে, তো সেক্ষেত্রে যাদের চাপ মনে হচ্ছে তোমরা শুধুমাত্র এদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই হবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা দেখেছো যে এই প্রত্যেকটা ফাইলামের যে ক্যারেক্টার গুলো থেকেই বা আইডেন্টিফাইং ক্যারেক্টার গুলো থেকেই দেয়। তো সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে এগুলো খুব বেশি চাপ, তো সেক্ষেত্রে শুধু এই নামগুলো জেনে রাখবে এবং তাদের প্রত্যেকটার এক্সাম্পল গুলো মনে রাখবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্কোমেস্টিগোফোরার আন্ডারে, তো এটা তো পর্ব, তার আন্ডারে উপপর্ব রয়েছে মেস্টিগোফোরা, যার উদাহরণ দেখো তোমার জিয়ারডিয়া বা তোমার হচ্ছে কি ট্রিপানোসোমা বা ইউগ্লিনা, এগুলো তার উদাহরণ। বা ওপালিনাটার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ওপালিনা, তারপর হচ্ছে কি তোমার সেপেডিয়া, তারপরে জেলেরিল্লা, এগুলো হচ্ছে কি তার উদাহরণগুলো তোমরা মনে রাখবে। এবং সেই সঙ্গে দেখো স্যার পর্বের উদাহরণ চাইলে কি উপপর্বের উদাহরণগুলো দিতে পারবো? আরে বাবা, এই যে পর্বর আন্ডারে হচ্ছে কি তোমার এই যে তোমার দেখো সার্কোমেস্টিগোফোরার আন্ডারে মেস্টিগোফোরা, ওপালিনাটা বা হচ্ছে তোমার সার্কোডিনা, তাই না? তো এদের ক্ষেত্রে তুমি একসঙ্গে মনে রাখতে পারো যে এই উদাহরণগুলো হচ্ছে কি সার্কোমেস্টিগোফোরা, কিংবা তুমি হচ্ছে কি তোমার প্রত্যেকটা উপপর্বের হিসাবে মনে রাখতে পারো। ঠিক আছে, যেটা তোমার সুবিধা হচ্ছে তুমি সেভাবেই মনে রাখবে। ঠিক আছে, আর যার খুব বেশি চাপ হয়ে যাচ্ছে, তোমরা শুধুমাত্র এখানে যে এই শনাক্তকারীর বৈশিষ্ট্যগুলো শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, আমি আগেও বলেছিলাম পরীক্ষার্থে তোমরা নিশ্চয়ই যারা মাদ্রাসা সার্ভিস দিয়েছো তারা নিশ্চয়ই বুঝে গেছো। ঠিক আছে, তোমার এই ভেতর থেকে খুব এটা বেশি দেয় না, খুব দিলে ওই কলাম করে দেবে, দিয়ে ওই তোমার হচ্ছে কি উদাহরণগুলোও দিতে পারে। তো সেই সঙ্গে দেখো যেটা আমরা বলছিলাম এখানে উপপর্ব হচ্ছে কি তোমার ওপালিনাটার ক্ষেত্রে বললাম এই উদাহরণগুলো। আচ্ছা, সার্কোডিনার ক্ষেত্রে মনে রাখবে আমাদের যেটা আমরা এমিবা পড়ি, এমিবা বা তোমার হচ্ছে কি অ্যান্টামিবা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো তোমরা নিশ্চয়ই দেখো এই যে যারা আছে কি তোমার মাদ্রাসা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের নিশ্চয়ই পরীক্ষায় এসেছিল যে এমিবার জনন পদ্ধতি, তাই না? এমিবার জনন পদ্ধতি, তো সেখানে তোমরা কনফিউশনে বহু উত্তর করে দিয়েছো। সেখানে নিশ্চয়ই ছিল তোমাদের যে
অযৌন জনন, যৌন জনন, আর একটা ছিল দ্বিবিভাজন। তো উত্তর হবে কি সবগুলো, তাই না? তো দেখো যারা এটা তো তোমাদেরকে পড়ানো হয়েছিল আগেও যে প্রোটোজোয়ার বৈশিষ্ট্য, তো সেখানে দেখো যৌন জনন এবং অযৌন জনন, তাই না? আর তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিবিভাজন কার মধ্যে পড়ে, অযৌন জননের মধ্যে পড়ে। তাহলে সবগুলোই উত্তর হতো। তাহলে এই যে পয়েন্টটা তোমরা যারা পড়েছিলে তারা নিশ্চয়ই উত্তর করেছো, তাই না? তো সেটা তোমাদের এখানে প্রোটোজোয়া না দিয়ে মনে হয় দিয়েছিল হচ্ছে কি এমিবা দিয়েছিল, তাই না? তাই কি এমিবা দিয়েছিল তো, না প্রোটোজোয়া দিয়েছিল? এমিবা দিয়েছিল। তো সেক্ষেত্রে যারা এই বৈশিষ্ট্যটা মনে রেখেছিলে যে এদের পর যেহেতু প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই অযৌন জনন, যৌন জনন, আর যেহেতু দ্বিবিভাজনটা আছে অযৌন জনন আন্দাজের মধ্যে পড়ছে, তাহলে সবগুলোই উত্তর হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে এইভাবেই তোমাদেরকে ভিতর থেকে কোশ্চেন দিয়েছিল। ওকে, যাই হোক, এবার দেখো লেবাইরিনথোমরফার ক্ষেত্রে এদের উদাহরণটা মনে রাখবে। যেমন হচ্ছে কি তোমার লেবাইরিনথোমিক্সা, আর এপিকমপ্লেক্সার থেকে তোমার উদাহরণ মনে রাখবে মনোসিস্টিস, প্লাজমোডিয়াম, বা এই যে গ্রেগারিনা, এই উদাহরণগুলো মনে রাখবে। মাইক্রোস্পোরার মধ্যে পড়ছে কারা, মাইক্রোফাইলাম, প্লাস হচ্ছে কি গ্লুগিয়া, তারপর হচ্ছে কি তোমার নোসেমা, আর তোমার হচ্ছে এসেটোস্পোরার মধ্যে পড়ছে কারা, মোর্টেলিয়া, আর হচ্ছে কি তোমার প্যারামিক্সা। ঠিক আছে, আমি বারবার বলছি, যাদের মনে হচ্ছে যে খুব তোমার ডিটেলসে হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে তোমরা হচ্ছে কি সেই আইডেন্টিফাইং ক্যারেক্টার বা তোমার কমন ক্যারেক্টার যেগুলো রয়েছে সেগুলো মনে রাখলেই হবে। মিক্সোজোয়ার মধ্যে কারা পড়ছে দেখো, মিক্সোজোয়ার মধ্যে পড়ছে মিক্সোবোলাস, তারপর হচ্ছে ট্রাইলোসেপারা, আর সিলিওফোরার মধ্যে পড়ছে দেখো প্যারামিসিয়াম, প্লাস হচ্ছে কি তোমার নিক্টোথোরাস, ভার্টিসেলা। ঠিক আছে, এই যে তোমার উদাহরণগুলো বলা হলো, এই উদাহরণগুলো শুধু তোমরা দেখে রাখবে। ঠিক আছে, এই উদাহরণগুলো দেখলেই হবে। ওকে, আর তাছাড়া তোমরা এখানে প্রোটোজোয়ার ক্ষেত্রে আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে মনে রাখবে যে এদের ক্ষণপথ, ফ্লাজেলা, সিলিয়া, এদের মাধ্যমে চলন সম্পন্ন হয়। এরা আণবিক ক্ষণিক এককোষী। সেই সঙ্গে তোমরা মনে রাখবে যে এখানে বেপন প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার সম্পন্ন হচ্ছে, সংকোচী গহ্বর থাকছে। তারপর হচ্ছে কি এরা যৌন জনন, অযৌন জননের মাধ্যমে এদের জনন কাজও সম্পন্ন করে। এই বৈশিষ্ট্যগুলো আপাতত তোমরা মনে রাখবে, দিলে হচ্ছে তোমার প্রোটোজোয়া থেকে কোশ্চেন গুলো চলে আসবে। আর যদি খুব ডিটেলসে পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে এই পর্বগুলো যেগুলো রয়েছে প্রত্যেক দিয়ে তাদের এক্সাম্পল গুলো দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জিনিসটাও তোমরা চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো কিসে, পরিফেরা। তো তোমরা জানো যে পরিফেরার ক্ষেত্রে এরা স্বাদু জলে কিংবা সমুদ্র জলে বসবাস করতে পারে। ঠিক আছে, সেই সঙ্গে এরা দেখো চলাফেরার অক্ষম, কিন্তু এটা মনে রাখবে যে এমন একটা ফাইলামের নাম বলো যে ক্ষেত্রে যারা মানে যাদের ক্ষেত্রে হচ্ছে কি মানে গমন হয় না, এরা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। ঠিক আছে, এই জন্য বলছে দেখো যে চলাফেরায় অক্ষম হয়, জলে নিমজ্জিত বস্তুর সঙ্গে এরা আবদ্ধ অবস্থায় থাকে। বুঝতে পারলে, পরিফেরা কিন্তু অ্যানিমেল কিংডম, কিন্তু এদের ক্ষেত্রে দেখো গমন আমরা দেখতে পাচ্ছি না, এরা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকে, নিজেকে আবদ্ধ করে রাখে। এবং দেখো এদের যদি আমরা দেহ দেখি, তাহলে অরীয় ভাবে প্রতিসম বা অপ্রতিসম হতে পারে, এবং এরা শাখা প্রশাখা যুক্ত হয়। আর এরা কি করে দেখো, হয় কলোনি বসবাস করে থাকবে, কিংবা এরা একা একা করে বা সলিটারি ভাবে অবস্থান করে। এবং যেটা হচ্ছে কি আমরা সবচেয়ে ইন্টারেস্টিংলি দেখতে পাই, এদের ক্ষেত্রে অস্টিয়া থাকে, মানে অস্টিয়া মানে অসংখ্য ছিদ্র। যদি এদের শরীরটাকে তোমরা দেখো, এইভাবে তোমরা স্যার দেখতে 3 পাবে। নম্বর পয়েন্টটা একবার বলবেন? 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেহ অরীয় হয় প্রতিসম, মানে মানে এই যে এটাকে আমরা যে কোনো তলে সমান দুটি ভাগে এরকম ভাগ করতে পারবো। অপ্রতিসম মানে কিছু কিছু ক্ষেত্রে এমন স্ট্রাকচার তাকে তুমি কোনোভাবেই সমান দুটি ভাগে ভাগ করতে পারবে না। আর শাখা প্রশাখা যুক্ত মানে কি, এই যে গঠনটার ক্ষেত্রে আমরা এরকম করে তাদের আবার শাখা থাকে এরকম করে। ঠিক আছে, 4 নম্বর যে বৈশিষ্ট্যটা বলছিলাম, যে এদের দেহে অসংখ্য এরকম করে ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে আমরা কি বলি না অস্টিয়া বলি। আর যখন আমরা এই ছিদ্রগুলো গিয়ে একটা জায়গায় সবচেয়ে বড় ছিদ্র তৈরি করে, এই ছিদ্রটাকে আমরা কি বলি, অস্কিউলাম বলি। আর এই যে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কি অস্টিয়া। ঠিক আছে, তো এই জন্য বলছে দেহে অসংখ্য যে ছিদ্র থাকে তাকে বলা হচ্ছে অস্টিয়া। আর এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে একটা বড় যে ছিদ্র থাকে যার মাধ্যমে জলগুলো বেরিয়ে যায়, তখন তাকে বলা হয় তোমার হচ্ছে কি অস্কিউলাম। তাহলে কি বললাম, অস্টিয়ার মধ্যে ওয়াটার হচ্ছে কি তোমার প্রবেশ করে,
আর অস্কুলার মাধ্যম দিয়ে ওয়াটার গুলো বেরিয়ে চলে যায়। এতে কি লাভ হয় বলো দেখি? না, এদের লাভ বলতে দেখো, যখন হচ্ছে কি এই প্রক্রিয়াটা ঘটছে, তখন আমরা কি দেখতে পাই? না, এই জলের মাধ্যমে অসংখ্য খাদ্যবস্তু কণা এদের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীকালে সেই খাদ্যবস্তুগুলোকে তারা অ্যাবজর্ব করে নেয়, বাকি ওয়াটার গুলোকে তারা অস্কুলাম দিয়ে বার করে দেয়। ঠিক আছে, যেহেতু এরা গমনে অক্ষম, তাহলে এইভাবে তারা খাদ্যবস্তু সংগ্রহ করে। এদের ক্ষেত্রে বিশেষ নালিকা তন্ত্র দেখা যায়। ঠিক আছে, এদের ক্ষেত্রে এটা মনে রাখবে, এদের ক্ষেত্রে আমরা নালিকা তন্ত্র, ঠিক আছে, দেখতে পাই। ঠিক আছে, এটাকে ইংলিশে কি বলে? ভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, এটা আমরা প্রেজেন্ট দেখতে পাবো কোথায়? না, পরিফেরার ক্ষেত্রে। এবং এদের ক্ষেত্রে দেখো বহু কোষযুক্ত হবে এবং ডিপ্লোব্লাস্টিক এরা, কোনো কলাতন্ত্র থাকবে না এদের ক্ষেত্রে। আচ্ছা, তার সঙ্গে দেখো মুখ এবং পাই ছিদ্র নেই এদের ক্ষেত্রে। আচ্ছা, এদের ক্ষেত্রে দেখো যে দেহ কঙ্কাল তন্ত্র, সেটা স্পিকিউল নামক আণুবীক্ষণিক কাঁটা বা স্পঞ্জিল তন্তু দ্বারা নামক প্রোটিন দ্বারা গঠিত হয়। হুম, এবং এরা একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে। এবং এদের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কি, না এদের ক্ষেত্রে যৌন কিংবা অযৌন জনন এরা সম্পন্ন করতে পারে। সেই সঙ্গে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? রিজেনারেশন এরা করতে পারে বা পুনরুৎপাদন ঘটায়। ঠিক আছে, পরিফেরার ক্ষেত্রে আমরা রিজেনারেশন বা পুনরুৎপাদন আমরা দেখতে পাই। আর দেহে এদের ক্ষেত্রে, পরিফেরার ক্ষেত্রে কোয়ানোসাইট, এমিবোসাইট, স্পোরোব্লাস্ট, পোরোসাইট এবং পিনাকোসাইট, হ্যাঁ, এই জিনিসগুলো এরা প্রেজেন্স থাকে। এরা বিভিন্ন কাজে হচ্ছে কি লাগায়। এই কোয়ানোসাইট, এমিবোসাইট, স্পোরোসাইট, সরি পোরোব্লাস্ট, পোরোসাইট এবং পিনাকোসাইট, এই এই এরা বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন কার্যকারী কোষ হিসাবে এদের শরীরে প্রেজেন্ট থাকে। আর উদাহরণ যদি তোমরা দেখো তাহলে মনে রাখবে, যেমন সাইকন, তারপর লিউকোসোলেনিয়া, তারপর হচ্ছে কি তোমার ক্লাথ্রিনা, ঠিক আছে, ইউপ্ল্যাকটেলা, স্পঞ্জিলা, পোটেরিয়ন এবং হচ্ছে তোমার হেলিক্লোনা। এতগুলো জিনিস মনে রাখবে। ওকে, চলো সেই সঙ্গে দেখো যদি এদের আমরা ভাগগুলো দেখি, দেখো এখানে প্রথম যে শ্রেণীটা রয়েছে ক্যালকেরিয়া, তার আবার উপশ্রেণীতে ভাগ রয়েছে দেখো ক্যালকোনিয়া, ক্যালকোরোনিয়া, সেই সঙ্গে হচ্ছে কি তোমার ক্যালসিনিয়া। ঠিক আছে, তোমরা আপাতত হচ্ছে কি এখানে এই ভাগগুলো মনে রাখবে, ক্যালকেরিয়া এবং এই যে হেক্সান্টিনিডা, সেই সঙ্গে তোমরা মনে রাখবে এখানে এই যে ডোমোস্পঞ্জি। ঠিক আছে, এই ভাগগুলো তোমরা একটু মনে রাখবে। এবং এদের উদাহরণগুলো যদি তোমরা দেখো, এই ক্যালকেরিয়ার ক্ষেত্রে দেখো দুটো ভাগ দেখতে পাচ্ছ এখানে, এবং প্রত্যেকের উদাহরণগুলো মনে রাখুন, সাইকন, লিউকো, তোমার হচ্ছে কি সোলেনিয়া, তারপর হচ্ছে কি তোমার আরো মনে রাখতে পারো ক্লেথ্রিনা বা তোমার পেট্রোবায়োনা। এই যে হেক্সান্টিনিডা ক্ষেত্রে মনে রাখবে এখানে উদাহরণগুলো, যেমন হচ্ছে কি তোমার ইউপ্ল্যাকটেল্লা এবং হচ্ছে কি তোমার হায়ালোনেমা। ডোমোস্পঞ্জির ক্ষেত্রে মনে রাখবে তোমরা এখানে এই যে নেপচুন কাপ, বা যেটাকে আমরা প্রোটেরিয়ন বলি বা ক্লিয়ন বলি। আর এখানে মনে রাখতে পারো তোমরা এই যে স্পঞ্জিলা বা মিক্সিলা। ঠিক আছে, তাহলে এই যে নেপচুন কাপ কাকে বলা হচ্ছে? এই যে পটেরিয়নকে বলা হচ্ছে। এটাও তোমরা মনে রাখবে, কারণ এখন কমন নামগুলো দিয়ে দেয় যাতে তোমরা মিস না করো। তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। এগুলো কার মধ্যে পড়ছে? না তোমার হচ্ছে কি এই ফাইলামেনের মধ্যে পড়ছে, অর্থাৎ পরিফেরার মধ্যে পড়ছে। এবার আমরা চলে আসবো কিসে? সামুদ্রিক কোরাল গুলো কি এর মধ্যে পড়ে? কোরাল যেটা তুমি বলছো, রেড কোরাল হচ্ছে কি তোমার নিডারিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন তোমাকে বলে দিই, যেমন তোমাদের এবারে নিডারিয়া থেকে কোশ্চেন দিয়েছিল না, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই কয়েকটা নিডারিয়ার ডাক নাম। যেমন যদি তোমাদেরকে বলে মুন জেলি, মুন জেলি, বা যেটাকে আমরা জেলি ফিশ বলি, জেলি ফিশ, এটা কিন্তু কার আন্ডারের মধ্যে পড়ছে? নিডারিয়ার মধ্যে পড়ছে। এবং তার নাম কি? তার নাম হচ্ছে কি তোমার ওরেলিয়া, ওরেলিয়া। আচ্ছা, যদি তোমাদেরকে বলে এবারে যেটা পড়েছিল পর্তুগিজ মেন অফ ওয়ার, তাই না? এটা পড়েছিল মনে হয়, হ্যাঁ পর্তুগিজ, স্যার। পর্তুগিজ। স্যার এই নেমটা কি স্যার, এমনি জেনারেল নেম?
হ্যাঁ, এটা হচ্ছে সাইন্টিফিক নেম, ওরেলিয়া। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কমন নাম, এগুলো কমন। যেমন পর্তুগিজ মেন অফ ওয়ার, এটা কার নাম ছিল? ফাইসেলিয়া। ওভেলিয়া হুম? ফাইসেলিয়া। ফাইসেলিয়া, ফাইসেলিয়া। ফাইসেলিয়া। আচ্ছা, সেই সঙ্গে তোমাদের আরো মনে রাখবে এই নিডেরিয়ার মধ্যে পড়ছে সাগর কুসুম, তাই না? সাগর কুসুম, এটা কার মধ্যে পড়ছে বলে দেখি, মানে এটা অবভিয়াসলি এই নিডেরিয়ার মধ্যে পড়ছে। এটা তোমার হচ্ছে কি, এটাকে আমরা কি বলি, যেমন হচ্ছে কি তোমার সি এনিমন, সি এনিমন। আচ্ছা, আর একটা মনে রাখবে, সেটা হচ্ছে কি তোমার সমুদ্র কলম, সমুদ্র কলম, যেটাকে আমরা কি বলি গো, সি পেন বলি না? পেন্নাটুলা। পেনাটুলা স্যার। এটা আছে তোমার কি হবে, পেনাটুলা। ঠিক বলেছো, PENNATULA। আচ্ছা, আর একটা রয়ে গেছে 5 নম্বরে, কি বলো দেখি, লাল প্রবাল, লাল প্রবাল। এটাও কিন্তু নিডেরিয়ার মধ্যে পড়ছে। এটা তোমার হচ্ছে কি হবে বলো দেখি, রেড কোরাল, যেটাকে বলা কোরালিয়াম। হয় কোরালিয়াম। রেড কোরাল, এটা মনে রাখবে তোমরা, কোরালিয়াম, CORALLIUM। ঠিক আছে, তাহলে এই যে 5টা নাম বললাম না, মুনজেলি, জেলিফিশ, পর্তুগিজ মেনওয়ার, সাগর কুসুম, সমুদ্র কলম, লাল প্রবাল, এগুলো সব কিন্তু কার আন্ডারের মধ্যে পড়ছে, এই নিডেরিয়ার মধ্যে পড়ছে। তো এই জন্য বলছে দেখো, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন নিডেরিয়া প্রাণীর সংখ্যা খুবই কম। একমাত্র কিছু প্রবাল, যাদের সচরাচর আমরা পোলা বলি, তো এদের ক্ষেত্রে আমরা অনেক গুরুত্ব দেখেছি। ঠিক আছে, এছাড়া এই যে এখানে লেখা রয়েছে দেখো, ফাইসেলিয়া, জেলিফিশ, সি এনিমন। ঠিক আছে, এদের নিমাটোসিস্টের ক্ষরণ রস বিষাক্তপূর্ণ হয়। এই প্রাণীগুলো কিন্তু দেখো মানুষের পক্ষেও মারাত্মক হতে পারে। ঠিক আছে, তবে কিছু নিডারিয়া সমুদ্রে প্রবাল দ্বীপ সৃষ্টি করে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় দেয় যে প্রবাল দ্বীপ সৃষ্টি করে কোন পর্বের প্রাণীরা, মানে কোন ফাইলামের ক্ষেত্রে প্রাণীরা, তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে নিডারিয়া পর্বের ক্ষেত্রে এরা প্রবাল দ্বীপ তৈরি করে। মনে থাকবে তো প্রবাল দ্বীপ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, সবাই কিন্তু মনে রাখবে আর কি। আর এই যে 5টার নাম বললাম, প্রত্যেকের ডাক নাম এবং বা কমন নাম, এবং সেই সঙ্গে তাদের যে সাইন্টিফিক নাম, এগুলো মনে রাখবে। তো এই নিডারিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের আইডেন্টিফাইং ক্যারেক্টার গুলো থেকে পরীক্ষা প্রশ্ন দেয়। ঠিক আছে, তোমরা দেখে রাখতে পারো। তো দেখো এখানে যে যে ক্যারেক্টার গুলো আমরা বলবো, তার মধ্যে দেখো প্রথম হচ্ছে দেখো ওরিও, দ্বি ওরিও প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। আর তার পাশাপাশি হচ্ছে কি এদের তোমরা দেহের 2টি স্তর যুক্ত হবে, বহিস্থ এপিডার্মিস এবং অন্তঃস্থ গেস্ট্রোডার্মিস। এদের মাঝখানে আমরা কি দেখতে পাই, ওকোসীয় মেসোগ্লিয়া থাকবে। দেহ একটি মাত্র দেহগহ্বর বা সিলেন্ডারন থাকে। এর ছিদ্রটি ব্লাস্টোপরজাত, অর্থাৎ মুখছিদ্র, এবং আলাদা করে কোনো পাইছিদ্র নেই, শুধুমাত্র মুখছিদ্র থাকবে। আর তোমাদের নিমাটোসিস্ট পরীক্ষায় এসেছিল, আণুবীক্ষণিক নিমাটোসিস্ট থাকে, এগুলি সাধারণত এপিডার্মিসে থাকবে, এবং মুখছিদ্রকে ঘিরে একাধিক কি থাকবে না, কোর্সিকা থাকবে, অনেকগুলো কোর্সিকা হ্যালো স্যার, মুখছিদ্রকে ঘিরে থাকবে। হ্যাঁ বলো। বলছি স্যার এই যে প্রাণীদের এই যে সাম্যতা আছে মানে ওরিও ডিওরিও, স্যার এইগুলো একটু যদি বলে দেন, মানে এগুলো খুব গুলিয়ে যায় আর কি। এই যে মানে বিভিন্ন ভাবে যে প্রাণীদের ভাগ করা হয়, সিমেট্রি, এই সিমেট্রি মানে যেটা বলছো তুমি, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আমরা সিমেট্রি গুলো বডি স্যার প্রতিটার সিমেট্রি, একটা করে। হ্যাঁ বডি সিমেট্রি যখন আমরা প্রত্যেকটা ফাইলাম দেখছি, তো ওরিও মানে তোমাকে বললাম যে ওরিও মানে হচ্ছে কি, তুমি যখন কোনো এনিমেলকে যখন তুমি সিমেট্রিতে দেখছো, তাহলে যে কোনো ভাবে তুমি সমান দুটি ভাগে তার বডিটাকে সেপারেট মানে আলাদা আলাদা করতে পারবে। ওকে, যেমন ধরো হিউম্যানের ক্ষেত্রে আমাদের বডিটাকে আমরা বাইলেটারাল সিমেট্রি বলি। বাইলেটারাল সিমেট্রি কেন না, একটাই তলে তুমি সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। আদারওয়াইজ তুমি আর কোনোভাবেই সমান দুটি অংশে ভাগ করতে পারবে না। ঠিক আছে, দ্বিওরীয় প্রতিসাম্যতা মানে কি,
না, এটা হচ্ছে কি তোমার যে কোনো দুটি তলে, মানে অরীয় ভাবে প্রতিসম কিন্তু দুটো তলে। আর অরীয় মানে তুমি যে কোনো তলে সমান দুটি ভাগ করতে পারবে। আর যেটা অ্যাসিমেট্রি, তাকে তুমি কোনোভাবেই সমান দুটি ভাগে ভাগ করতে পারবে না। দেখো, এবার হচ্ছে কি এখানে বলছে যে এদের চূর্ণকময় বা অথবা জৈব বস্তু দিয়ে তৈরি একটা হর্নি অন্তকঙ্কাল থাকতে পারে। আর সংবহন, শ্বসন এবং রেচন সম্পর্কিত কোনো অঙ্গ এদের নির্দিষ্টভাবে থাকে না। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে দেখো অসংখ্য মেরুহীন স্নায়ুকোষ থাকে, এবং কয়েকটি প্রাণীর ক্ষেত্রে চক্ষুবিন্দু অথবা দেখো টেটোসিস্ট নামে সংবেদী অঙ্গ থাকবে। এদের ক্ষেত্রেও যৌন জনন এবং অযৌন জনন দুটোই দেখা যাবে, তবে হাইড্রাকৃতি পলিপ ও জনুর হচ্ছে কি তোমার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং ঘণ্টাকৃতি মেদুসা যৌন জনন। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা দুটো দশা দেখতে পাই সুস্পষ্টভাবে। একটা হচ্ছে কি তোমার পলিপ দশা, আর একটা হচ্ছে তোমার মেডুসা দশা। এই পলিপটাকে বলা হচ্ছে কি অযৌন জননের ক্ষেত্রে দেখা যাবে, আর মেডুসাটা হচ্ছে কি তোমার যৌন জননের ক্ষেত্রে দেখা যাবে। ঠিক আছে, এই দুটো তোমরা মনে রাখবে। এবং এদের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে যে এদের ক্ষেত্রে প্লানুলার লার্ভা দেখা যায়। এটাও তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে প্লানুলার লার্ভা আমরা কার দেখতে পাবো। না, এটা কিন্তু দেখতে পাওয়া যায় এই ইন্ডেরিয়ার ক্ষেত্রে প্লানুলার লার্ভা। সেই সঙ্গে হচ্ছে কি এদের ক্ষেত্রে পলিপ দশা এবং মেডুসা দশা, এই দুটো দশা সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়া দেখো এদের ক্ষেত্রে দেখো বহুরূপতা এবং মেটাজেনেসিস, এই দুটো আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, বাইমরফিজম, পলিমরফিজম এবং হচ্ছে তোমার মেটাজেনেসিস, এই দুটো আমরা দেখতে পাবো। এরা হচ্ছে দলবদ্ধভাবে কিংবা এককভাবে থাকতে পারে। আর এদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এরা সামুদ্রিক অধিকাংশ ক্ষেত্রে, তবে কয়েকটা প্রজাতি আমরা স্বাদু জলেও দেখতে পাই। ঠিক আছে, মিষ্টি জলেও থাকে। এদের ভাগ যদি দেখি আমরা, এই নিডেরিয়াকে আমরা দেখো মোটামুটি তিনটি ক্লাসে ভাগ করা হয়। ঠিক আছে, নিডেরিয়া ফাইলামকে আমরা তিনটে ক্লাসে ভাগ করি। একটা হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া এবং হচ্ছে অ্যানথ্রোজোয়া। তো এক্ষেত্রে এই অ্যানথ্রোজোয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা দেখো হেক্সা কোরালিয়া, একটা হচ্ছে তোমার অক্টোকোরালিয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে সেই একইভাবে তোমরা যদি দেখো এই হাইড্রোজোয়ার ক্ষেত্রে যেমন তোমরা দেখতে পাবে কিছু ইউনিক ক্যারেক্টার আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে এদের ক্ষেত্রে দলবদ্ধ বা এককভাবে এরা থাকতে পারে। তো ক্ষেত্রে এদের ক্ষেত্রে স্টোমোডিয়াম অংশ নেই, বা এদের ক্ষেত্রে হ্যাঁ আমরা স্যার, অধিকাংশ কি হয় স্যার বলো। বলছি 10 নম্বর পয়েন্টটা যে দুটো টার্ম ছিল ওই দুটো টার্ম যদি একটু ব্যাখ্যা করে দেন, ওই মেটাজেনেসিস আর ওই ইয়েটা আর একটা কি ছিল, ওই দুটো টার্ম যদি একটু ব্যাখ্যা করে দেন। এই যে এটা তো বহুরূপতা, তো বহুরূপতা মানে হচ্ছে কি হ্যাঁ পলিমরফিজম। স্যার। পলিমরফিজম বা বহুরূপতা মানে কি, না যারা হচ্ছে কি এদের রূপভেদ দেখা যায় আর কি, মানে অনেকগুলো হচ্ছে কি আমরা মানে ওদের ক্ষেত্রে যে লার্ভা দশা বা পূর্ণাঙ্গ দশা, এদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রূপভেদ দেখতে পাই। বলা বুঝতে পারলে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি তোমার গঠন আমরা দেখতে পাই। অর্থাৎ তুমি হচ্ছে কি তাদের পরিণত দশাতে একদম একরকম দেখতে পাবে, লার্ভা দশাতে একরকম দেখা যাবে। আর যেটা মেটাজেনেসিস, এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, না মেটাজেনেসিসের ক্ষেত্রে আহ কি হয়, না এদের ক্ষেত্রে যখন আমরা সেক্সুয়াল সাইকেল আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তখন এই যে অল্টারনেশন অফ দ্য জেনারেশন ঘটছে না, তখন সেটাকে আমরা কি বলছি, মেটাজেনেসিস। অর্থাৎ কিছু দশা আছে কি সেক্সুয়াল স্টেজে থাকে, আবার কিছু দশা আমরা দেখতে পাই আসেক্সুয়াল স্টেজে আমরা দেখতে পাই। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি মেটামরফোজেনেসিস। অর্থাৎ হচ্ছে কি যে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কোন একটা এই এদের ক্ষেত্রে কি হয়, না সেক্সুয়াল স্টেজ এবং আসেক্সুয়াল স্টেজ এর মাঝখানে কি হয়, না কিছু দশা হচ্ছে কি তোমার সেক্সুয়াল স্টেজে অতিক্রান্ত করবে বা থাকবে, এবং কিছু দশা আমরা আসেক্সুয়াল স্টেজে থাকবে। তো এইটাকে আমরা কি বলছি, না মেটা তোমার হচ্ছে কি জেনেসিস। ঠিক আছে, মেটাজেনেসিস বলা হয়। ওকে, আর যেটা তোমাকে বললাম যে এটা হচ্ছে তোমার কি হয়, না বহুরূপতা হচ্ছে কি তোমার বিভিন্ন দশায় এদের দেখতে বিভিন্ন রকম হয়। ওকে,
স্যার এগুলো থেকে বিগত বছরগুলোতে কি কি কোশ্চেন এসছে একটু যদি আলাদা করে এগুলো প্রিপেয়ার করে দেন ভালো এগুলো হয়। এগুলো কোশ্চান যেটা হয় সেটা বছর তোমাদেরকে আমি এর আগে ক্লাসে তোমাদেরকে কোশ্চান অ্যান্সার মিশিয়ে পড়াতাম, কিন্তু তাতে হচ্ছে কি হয়, বেশি জিনিস আলোচনা করা যায় না। তো তোমাদের তো এই যে কোশ্চানের কথা বলছো তার জন্য তো আলাদা ক্লাস রয়েছে, যেটা আমরা হচ্ছে কি এবারে রবিবারে যে তোমাদেরকে মক টেস্টটা দেওয়া হবে, তাতে হচ্ছে কি তোমার সব রকম কোশ্চান মিশিয়ে দেওয়া হবে। আর রবিবার রাতে যখন ক্লাস হবে সেই কোশ্চান গুলো তো ডিসকাস করা হবে। তো এই জন্য এখানে রাখা হয়নি, এটা আলাদাভাবে করা হবে। আমি না স্যার এইখানে রাখতে বলছি না, আমি বলছি যে আপনি একটা আলাদাভাবে প্রিপেয়ার করলেন যে এই শ্রেণীবিন্যাস থেকে এই ধরনের কোশ্চেন 10 বছরে এসছে, এবার সেটা আপনি আলাদাভাবে একটা দিয়ে দিলেন, তাহলে আমাদের এত জিনিস মানে মনে রাখতে গিয়ে জটিল হয়ে যাচ্ছে একটু। না, মনে রাখা জটিল বলতে দেখো, তুমি যত কোশ্চান দেখলেও তোমাকে যখন হচ্ছে কি তোমার এই 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 বৈশিষ্ট্যগুলো কিন্তু জানতে হবে। কি বলা বুঝতে পারলে? এই সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাকে বলছি না যে তুমি প্রত্যেকটা আবার মানে ক্লাসের ক্ষেত্রে তাদের মনে রাখতে হবে, সেটা আমি বলছি না, কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন এই যে তোমাদেরকে প্রোটোজোয়ার ক্ষেত্রে দিয়েছিল, এমিবার ক্ষেত্রে দিয়েছিল, তাহলে সাধারণ বৈশিষ্ট্য থেকেই সেই কোশ্চেনটাকে কিন্তু বানানো হয়েছে। হ্যাঁ, তো সেটা সাধারণ বৈশিষ্ট্যটা থেকে নিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিয়ে দিয়েছে বলে অনেকে ভুল করে ফেলে। তো সেক্ষেত্রে এই আগে সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো। আমি যখন তোমাদের মডেল মানে ইয়ে মক টেস্টটা রবিবার দেবো, তখন সব এইখান থেকেই যেগুলো পড়ানো হচ্ছে এইগুলোর মধ্যে থেকেই কোশ্চেন দেবো, এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেই কোশ্চেন গুলোও দেওয়া হবে। কি বলা বুঝতে পারলে? তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ তো ঠিক তোমরা আছে। সেই কোশ্চেন গুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবে। আচ্ছা, হাইড্রোজোয়ার মধ্যে কারা পড়ছে দেখো, হাইড্রা ভুলগারিস, ওবেলিয়া, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, সেই সঙ্গে তোমরা স্কাইফোজোয়ার মধ্যে পড়ছে দেখো ওরেলিয়া, তারপর হচ্ছে কি তোমার পেলিমা, আর তোমার হচ্ছে এনথ্রোজোয়ার ক্ষেত্রে ভাগ রয়েছে উপশ্রেণীতে। তোমার হেক্সা কোরালিয়া, এটা হচ্ছে এডামসিয়া, এবং সেই সঙ্গে তোমার আচ্ছা এটা রিপিট হয়ে গেছে, এবং উপশ্রেণী অক্টা কোরালিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি কোরালিয়াম, ঠিক আছে, বা টুবি পোরালিয়া, পোরা, ঠিক আছে, টুবি পোরা, এই দুটো হচ্ছে কি তোমরা মনে রাখবে। এবার আমরা চলে আসি কি না টিনোফোরার ক্ষেত্রে। টিনোফোরার ক্ষেত্রে দেখো, এদের যদি আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে এরা কিন্তু আলটিমেট কি হয়ে গেছে দেখো, বাইলেটারাল সিমেট্রি, যে বলছিলে যে সিমেট্রি ব্যাপারটা। তো বাইলেটারাল সিমেট্রি মানে একে তুমি যেটাকে বাংলায় আমরা বলি যে দ্বি অরীয় ভাবে প্রতিসম, অর্থাৎ বাইলেটারাল সিমেট্রি বাই তোমার হচ্ছে রেডিয়াল সিমেট্রি, সরি বাইলেটারাল নয়, বাই রেডিয়াল। এটা আছে কি হবে না তোমার হচ্ছে কি অরীয় ভাবে প্রতিসম রেডিয়ালি, বাট দুটো হচ্ছে কি তলে তুমি সমান দুটি ভাগে ভাগ করতে পারো। ডিপ্লোপ্লাস্টিক মানে যাদের ক্ষেত্রে অ্যাক্টোডাম এবং এন্ডোডাম থাকবে, কোনো মেসোডাম থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, দেহ অক্ষ হচ্ছে কি ওরাল এবোরাল প্রকৃতির হবে। গেস্ট্রোভাস্কুলার কেভিটি, হ্যাঁ, বা অন্ত্রে হচ্ছে কি স্টোমোডিয়াম ও শাখান্বিত নালিকা বর্তমান থাকবে। আর অন্ত্রে দুটি ছোট পাই ছিদ্রে উন্মুক্ত থাকবে, এবং সেই সঙ্গে এরা একরূপী দেহ, কলোনি তৈরি করে না। যৌনক্রম যেটা অল্টারনেশন অফ জেনারেশন থাকে না, সর্বদা সন্তরণশীল হয়, কখনো স্থিতিশীল নয়। স্যার সবসময় হচ্ছে কি এরা মুভ করছে, কোনো সময় সেটা স্থির হচ্ছে না বা ফিক্সড হচ্ছে না। হ্যাঁ, বলো। স্যার বলছি এর আগের নিটেরিয়াটাতে দেখলাম যে দুটো দেহ স্তরের মাঝখানে মেসোগ্লিয়া থাকে, আর এখানে দেখলাম যে মেসেনকাইম থাকে। এই মেসোগ্লিয়া আর মেসেনকাইম দুটো পার্থক্যটা একটু বলবেন? দেখো, যেটা আছে কি তোমার মেসোগ্লিয়া থেকে মনে করা হয় যে পরবর্তীকালে মেসোডাম তৈরি হয়েছে, ঠিক আছে। যারা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী তাদের ক্ষেত্রে দুটো স্তরের মাঝখানে যে মেসোগ্লিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার এই মেসোগ্লিয়া থেকে মনে করা হয় মেসোডামের অরিজিন হয়। আর এই এই যে টিনোফোরার এই যে মেসেনকাইম, এটা হচ্ছে মেসোগ্লিয়ার একটা পার্ট, যেটা হচ্ছে কি পরবর্তীকালে এখান থেকেই তোমার হচ্ছে কি ডার্মটা হচ্ছে কি তোমার অরিজিনেটর হয়, ঠিক আছে, কাছাকাছি একই টার্ম, ঠিক আছে। তো এই ডিপ্লোপ্লাস্টিকের ক্ষেত্রে যারা টিনোফোরা সেটাকে আমরা বলি মেসেনকাইম, আর ওদের ক্ষেত্রে বলা হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু তোমার পরবর্তীকালে এরা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক, জাস্ট হচ্ছে কি সেপারেট হচ্ছে। যদি আমরা এদেরকে যদি এটা মানে ইভলিউশন দেখি, তাহলে এই মেসেনকাইম ফরমেশন হচ্ছে কি পরবর্তীকালে এখান থেকেই কি হবে না, পরবর্তীকালে মেসোডাম তৈরি হবে, দিলে ট্রিপ্লোপ্লাস্টিকে পরিণত হবে। আচ্ছা, সেই সঙ্গে স্যার দেখো আমি বলছি স্যার তাহলে নোটগুলোর সাথে একটু স্যার ছবি অ্যাড করা যেতে পারে না স্যার? ছবিগুলো,
হ্যাঁ স্যার, একটুখানি তাহলে স্যার বুঝতে সুবিধা হতো আরো। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। দেখো এবার আমরা কি দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে কোলোব্লাস্ট থাকবে। দেখো অধিকাংশ প্রাণীতে আমরা কি দেখতে পাই, বৃহৎ কোর্সিকা থাকে এবং কোর্সিকা আঠালো কোলোব্লাস্ট থাকবে। হ্যাঁ, কোলোব্লাস্ট নামে বিশেষ একবার কোষ থাকে। নিডোব্লাস্ট অনুপস্থিত এবং পলিদশা অনুপস্থিত। ঠিক আছে, নিডোব্লাস্ট থাকবে না, পলিদশাও অনুপস্থিত থাকবে। এই কোর্সিকার আঠালো কোলোব্লাস্টটা এদের ক্ষেত্রে বিশেষ এক প্রকার কোষ থাকে, এটা মনে রাখবে তোমরা। আর এদের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে কমপ্লেট, ঠিক আছে, বা চিরুনিপাত যেটাকে আমরা বলি, অর্থাৎ দেহের চারদিকে সমুদ্রতে লম্বালম্বি ভাবে প্রসারিত 8টি সিলিয়া যুক্ত চিরুনিপাত বা কমপ্লেট আমরা দেখতে পাই। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা এই কমপ্লেটের উপস্থিতি আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে মনে করি। এবং এদের দেহের শীর্ষভাগে, ঠিক আছে, মুখচিত্রের বিপরীত দিকে, ঠিক আছে, সেন্স অর্গান প্রেজেন্স থাকবে, জ্ঞানেন্দ্রিয় এদের থাকবে। আর অধিকাংশ এরা উভলিঙ্গ প্রকৃতির হয় এবং সরাসরি দেখো ডাইরেক্ট, এর পরিস্ফুরণ ডাইরেক্ট হয়, এদের ডেভেলপমেন্ট যেটা ডাইরেক্ট হয়। এবং এদের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট লার্ভা, দেখো তার নাম কি, সিডি পিট লার্ভা আমরা কিন্তু দেখতে পাই, অনেক ক্ষেত্রে সন্ধান পাওয়া গেছে, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি টিনোফরার ক্ষেত্রে তোমরা মনে রাখবে, বিশেষ করে কোলোব্লাস্ট। সেই সঙ্গে হচ্ছে তোমরা মনে রাখবে এখানে তোমার হচ্ছে কি, এই যে বললাম কমপ্লেট বা চিরুনিপাত, ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবে, বা সিডিপিট লার্ভা, জিনিসগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো হচ্ছে কি ক্যারেক্টার অনেক সময় দিয়ে দেয়। এবার স্যার দেখো আমরা, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন আছে, বলছি এই যে কমপ্লেট যেটা বলছেন এটার হুম। কাজ কি? আর আরেকটা হচ্ছে যে ওই যে এদের যে বলছেন মানে ডাইরেক্ট যেটা বলছেন এদের যে এটা হয় এই জিনিসটা কি, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট এই যে পরিস্ফুরণের যে স্তর মানে এই টার্ম গুলো এইগুলো একটু যদি বলে দেন। দেখো ডাইরেক্ট ডেভেলপমেন্ট আমরা তাকেই বলি, এটা একটা কনসেপ্ট যেটা হচ্ছে কি তোমার তোমার কি হয়, দেখো যখন হচ্ছে কি তোমার ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টে আমরা কি দেখতে পাই, যে স্টেপ বাই স্টেপে স্টেপ চেঞ্জ হয়। মানে প্রথমে জাইগোট হলো, তারপর হচ্ছে কি তোমার একটা দশা থাকবে, অপরিণতি দশা থাকবে, তারপর আস্তে করে ডেভেলপমেন্ট হয়ে পরিণত দশায় চলে আসবে। কিন্তু এই যে এটা এটা হচ্ছে মেটামরফোসিস, মরফোজেনেসিস হচ্ছে কি তোমার যদি ইনভলভ না থেকে কোনো একটা যখন ডেভেলপমেন্টে আমরা কি দেখতে পাই না, সরাসরি হচ্ছে কি পরিণত দশা থেকে অ্যাডাল্টে চলে গেল। কি বলা বুঝতে পারলে? অর্থাৎ এখানে কোনোভাবে মাঝখানে কোনো স্টেপ থাকবে না। ঠিক আছে, হঠাৎ করে দেখো গ্রোথ গ্রোথের মাধ্যমে সরাসরি আমরা কি দেখতে পাচ্ছি না, জাইগোট থেকে তারা পরিণত দশায় চলে গেল। এবং এই যে অপরিণত দশাটাকে যদি স্কিপ করে দেয় তখন সেই ডেভেলপমেন্টটাকে আমরা বলি কি, আমরা হচ্ছে কি তোমার ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলি। বুঝতে পারলে? অর্থাৎ জাইগোট থেকে কোনোভাবে কোনো মাঝখানে কোনো স্টেপ না থেকে সে পুরোটাই হচ্ছে কি তোমার হচ্ছে কি হয়ে যাচ্ছে না, তোমার হচ্ছে কি কমপ্লিট দশায় চলে যাচ্ছে। আর যদি হচ্ছে কি তোমার ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, তার ক্ষেত্রে হচ্ছে কি পরপর স্টেপ গুলো আমরা দেখতে পাবো, অর্থাৎ মেটামরফোসিস দেখতে পাবো। ঠিক আছে, ধরো প্রথমে হচ্ছে কি লার্ভা দশা হলো, পিপা দশা হলো, তারপরে গিয়ে পরিণত দশা হলো। এইভাবে যদি হয় তখন তাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর যদি কেউ হচ্ছে কি সরাসরি পরিণত দশায় চলে যায়, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি আমরা ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলবো। তো এদের ক্ষেত্রে অর্থাৎ টিনোফোরার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, কি ধরনের ডেভেলপমেন্ট দেখা যায়, কি বললাম আমরা, ডাইরেক্ট। এদের ক্ষেত্রে ডাইরেক্ট ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। তাহলে আমাদের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে কি মানে কোনটা হবে? হিউম্যানের ক্ষেত্রে কোনটা হবে তুমি বলো, কোনটা হবে? আমাদের ক্ষেত্রে তো ডাইরেক্ট তো হচ্ছে না, আমাদের তো স্টেপ বাই স্টেপ হচ্ছে। আমাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার, আমাদের কি কোনো মানে পিপা দশা বা লার্ভা দশা এরকম করে কি দেখা যায়? স্যার পিপা দশা লার্ভা দশা না হলো আমাদের ক্ষেত্রে প্রথমে জাইগোট তৈরি হলো, তারপরে সেটার মানে মরুলা গ্লাস্টুলা মরুলা না ব্লাস্টুলা না, গ্লাস্টুলা তুমি এইভাবে মোরুলা মানে ব্লাস্টুলা কেন গ্যাস্ট্রোএন্টার হয়ে। বলছো? ওটা হচ্ছে কি তোমার, ওটা কথা বলছি না আমি। ধরো হচ্ছে কি ধরো হচ্ছে কি তোমাকে বলি যে প্রথমে একটা দেখবে, ধরো যে প্রজাপতির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দেখবে লার্ভা দশা থাকে, পিউপা দশা থাকে, তারপর হচ্ছে কি সেখান থেকে আমরা দেখতে পাই। বা ধরো হচ্ছে কি তোমার একটা ব্যাঙাচির ক্ষেত্রে দেখবে, ঠিক আছে, ওদের ক্ষেত্রে প্রথমে একটা দশা থাকে, তারপরে আবার হচ্ছে কি টেটপোল থেকে আবার লেজ
চলে যায়, তারপর আবার হচ্ছে কি সে অ্যাডাল্টে অবস্থায় থাকে। কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রে কি হয়, হিউম্যানের ক্ষেত্রে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়, তাই না? আমরা সরাসরি যখন জন্মানোর পরে অ্যাডাল্টের দিকে চলে যাচ্ছি, বুঝতে পারলে? আমাদের ক্ষেত্রে কোনো চেঞ্জেস হয় না যে আমাদের ক্ষেত্রে লার্ভা হলো তারপর পিপা হবে, এরকম হয় না। তো আমাদের ডেভেলপমেন্টটা ইনডাইরেক্ট নয়, আমাদের ক্ষেত্রে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। কি বলা বুঝতে পারলে? আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে কি ডাইরেক্ট হবে। কিন্তু স্যার হ্যাঁ ওগুলো তো স্যার, ঠিক আছে। দেখতে ওদের ক্যারেক্টারিস্টিক ফিচার সব তো আলাদা, মোরুলা ব্লাস্টুলা ওগুলো তো এক একটা স্টেজের মধ্যেই পড়ছে। না, মরুলা ব্লাস্টুলা গেস্টুলা হচ্ছে কি আলাদা, সেটা হচ্ছে কি আমরা কি বলছি না, ক্লিভেজ প্যাটার্নের জন্য যখন আমাদের হচ্ছে কি তোমার এমব্রায়োটা তৈরি হচ্ছে, তো এমব্রায়ো হয়ে যাওয়ার পরে যখন পার্চুরেশন হয়ে যায়, তারপর তো হচ্ছে কি আস্তে করে সে সরাসরি সে ডেভেলপমেন্টের দিকে চলে যাচ্ছে, অ্যাডাল্টে পৌঁছে যাচ্ছে, তাই না? মানে এমনটা নয় যে সে আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা যে অবস্থায় জন্মাচ্ছি সেই অবস্থায় আমরা ম্যাচিউর হচ্ছি। কারোর ক্ষেত্রে কি হয়, যখন লাইফ সাইকেলে তার পুরো স্টেজটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তুমি প্রত্যেকটা দশাগুলোকে চিনতে পারছো না, আলাদা আলাদা রূপ হয়তো আমরা দেখতে পাই, তখন তাদেরকে ক্ষেত্রে বলা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর আমাদের ক্ষেত্রে যে অবস্থায় আমরা জন্মাই সেই অবস্থায় আমরা অ্যাডাল্টে পৌঁছে যাই, সেটাই হচ্ছে তোমার ডাইরেক্ট ডেভেলপমেন্ট। স্যার বলছি মানুষের এখানে তো ডেভেলপমেন্ট বলছে, কিন্তু ডেভেলপমেন্ট তো যতদূর জানি যে মানে ওটা মাতৃগর্ভ থেকে শুরু হয় ডেভেলপমেন্টাল হুম প্রসেস, আর হুম জন্মের পরে যেটা হয় সেটা হচ্ছে গ্রোথ। হুম তাহলে হুম। তো স্যার ডেভেলপমেন্টটা তো মাতৃগর্ভ থেকে ধরলে ওই স্টেজ গুলো ডেভেলপমেন্টের মধ্যেই পড়ছে, মানে জন্মের আগে যেগুলো হচ্ছে। না, সেটার কনসেপ্ট আলাদা, আমি যে কনসেপ্টটা বলছি ডাইরেক্ট ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, তোমরা এইটুকু মনে রাখবে যে সমস্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে লার্ভা হচ্ছে কি হেজ হচ্ছে তোমার এগ থেকে, মানে ডিম থেকে হচ্ছে কি লার্ভা তৈরি হবে, সেখান থেকে পিউপা হয়ে অ্যাডাল্টে যাবে, এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর যেখানে হচ্ছে কি তোমার কোনো যে মানে তোমার হচ্ছে কি পার্চুরেশন যেটা হচ্ছে কি তোমার ইয়ং ওয়ান, সেখান থেকে অ্যাডাল্ট অবস্থায় কোনোভাবে তাদের কোনো মেটামরফোসিস ঘটছে না, মানে কোনো চেঞ্জেস ঘটছে না, যে অবস্থায় জন্মাচ্ছে সেই অবস্থায় সে অ্যাডাল্টে পৌঁছাচ্ছে, বোঝা গেল? আর যদি হচ্ছে কি তোমার মেটামরফোসিস ঘটবে, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। তুমি এই কনসেপ্ট দিয়ে মনে রাখো। দেখো এবার আমরা চলে আসছি, দেখো প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে। প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দেখো না, এরা পরজীবীও হতে পারে, স্বাধীনজীবীও হতে পারে। পরজীবী মানে প্যারাসাইট হবে, স্বাধীনজীবী মানে হচ্ছে কি যারা নর্মালি সিঙ্গেল অবস্থায় থাকবে। এবং এদের যদি আমরা দেহ দেখি তাহলে কি দেখতে পাবো, বাইলেটারালি সিমেট্রি, দ্বিপার্শ্বীয় হয়ে প্রতিসম। বাইলেটারালি সিমেট্রি মানে তাহলে তুমি একটাই তোলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে, আদারওয়াইজ তুমি ভাগ করতে পারবে, ভাগ করতে পারবে না। এবং এদের ক্ষেত্রে অ্যাসিলোমেট, এখনো পর্যন্ত সিলোম আসেনি, কিন্তু এরা ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা মনে রাখবে, 2 নম্বর ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এরা বাইলেটারালি সিমেট্রি, অ্যাসিলোমেট এবং ট্রিপ্লোব্লাস্টিক। সেই সঙ্গে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দেহপৃষ্ঠটা অঙ্কীয়ভাবে চ্যাপ্টা, ঠিক আছে, ডরসিভেন্ট্রাল ফ্ল্যাটেন্ড হয়। এবং এদের ক্ষেত্রে এই কারণে আমরা কি বলি, ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি বলি। আচ্ছা, তার সঙ্গে দেখো এদের ক্ষেত্রে অ্যাক্টোডাম মেসোডামের মধ্যবর্তী স্থানে মেসোডাম এখনো রয়েছে, ঠিক আছে, তো মেসোডাম অবস্থিত হয়েছে। এবং রেচর অঙ্গর নাম হচ্ছে কি দেখো পোটোনেফ্রিডিয়া, তোমাদের এবারে মনে হয় পরীক্ষায় এসেছিল, তাই না? পোটোনেফ্রিডিয়া কার রেচন অঙ্গের নাম, তাই না? তোমাদের অপশনে ছিল যে ফিতাকৃমি, কেঁচো, হ্যাঁ, তো এরকম করে ছিল। তোমরা যারা ফিতাকৃমি অনেকেই করে এসছো, তাই না? তাহলে এই প্রোটোনেফ্রিডিয়া আমরা ফিতাকৃমি মানে যেহেতু প্ল্যাটিহেলমিনথিস ফিতাকৃমির মধ্যে পড়ছে, আশা করি তোমরা এটা সবাই করে এসছো, তাই না? এবং এটির সঙ্গে তোমার দেখো এটি শাখা প্রশাখা যুক্ত রেশনালির সঙ্গে অসংখ্য ফ্লেম সেল বা শিখা কোষ যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে কি তোমার প্ল্যাটিহেলমিনথিসের রেচন অঙ্গ নামে পরিচিত। আচ্ছা, এদের ক্ষেত্রে দেখো জটিল ও সম্পূর্ণ তন্ত্র আমরা দেখতে পাই, কিছু পরজীবীতে অন্ত্র থাকে না। আচ্ছা, মুখছিদ্র থাকে কিন্তু পাইছিদ্র থাকবে না, তাই না? মুখছিদ্র থাকবে কিন্তু পাইছিদ্র থাকে না। যে দিক দিয়ে এরা খায় সেই দিক দিয়ে হচ্ছে কি মানে অ্যাকচুয়ালি এরা হচ্ছে কি তোমার পরজীবী হিসাবে থাকে, এরা অ্যাবজর্ব করে না আর কি, হুক থাকে এদের। আচ্ছা, বডি ক্যাভিটি মেসোডাম থেকে উৎপন্ন প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকবে। আর দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক, পরজীবী প্রাণীর মস্তক অঞ্চলে চোষক থাকবে। আচ্ছা, মইয়ের মতো নার্ভ তন্তু থাকবে, বা যেটাকে আমরা লেডার লাইক নার্ভাস সিস্টেম দেখতে পাই, ওকে। এবং একটি সেরিব্রাল গ্যাংলিয়ন বা 2 বা ততোধিক অঙ্কীয় স্নায়ুরজ্জু
ঠিক আছে, যারা হচ্ছে নার্ভ থাকবে, আর উভলিঙ্গ প্রাণী হয়, এরা বাইসেক্সুয়াল প্রাণী হয়, ঠিক আছে, এবং হচ্ছে তোমার জননতন্ত্র জটিল হবে এদের ক্ষেত্রে, একাধিক লার্ভা দশা আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এরপরে দেখো তোমাদের নিমাটোহেলমিনথিস। নিমাটোহেলমিনথিসকে আমরা এসক্লোহেলমিনথিস বা নিমাটোহেলমিনথিসকে আমরা নিমাটোডাও বলতে পারি। তো এদের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, প্রথমে দেখতে পাবে দেহটা খুবই লম্বা হয়, বেলানাকার হতে পারে বা অখণ্ডিত সুতোর মতন হয়। এদের ক্ষেত্রে লম্বাই 1 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এবং এদের ক্ষেত্রে দেখো ট্রিপ্লোব্লাস্টিক এরাও, ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু এদের ক্ষেত্রে সিলোমের যেটা বৈশিষ্ট্য মনে রাখবে, এই সিলোমটা কেমন হয় না, তোমার হচ্ছে কি সিউডোসিল, ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক সিউডোসিলম সদ্য দেহগঠ বর্তমান থাকছে। এবং সেই সঙ্গে তোমরা মনে রাখবে যে এদের পৌষ্টিক নালী সেটা হচ্ছে তোমার পেশিবহুল হবে, সম্পূর্ণ হয়, এবং মুখছিদ্র এবং প্রস্রাব ভাগে পাই ছিদ্র এদের কিন্তু চলে আসে। পৌষ্টিক গ্রন্থিটা হচ্ছে তোমার অনুপস্থিত, এদের কোনো পৌষ্টিক গ্রন্থি থাকে না। আচ্ছা, পার্শ্বীয় রেশনালি প্রেজেন্স থাকবে, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকবে, অনুদীর্ঘ পেশি থাকবে কিন্তু বৃত্তাকার পেশি থাকে না। আচ্ছা, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত থাকবে এদের ক্ষেত্রে, এরা একলিঙ্গ প্রাণী হয়, যৌন দ্বিপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, সেই সঙ্গে এদের ক্ষেত্রে রেবডিটিফর্ম লার্ভা, এটা এসকারিসের ক্ষেত্রে দেখতে পাবে, আর উচেরিডিয়া ব্যাংকপটির ক্ষেত্রে মাইক্রোফাইলিয়া লার্ভা আমরা দেখতে পাবো জীবনচক্রে, ঠিক আছে। তাহলে যারা এসকারিস তাদের ক্ষেত্রে রেবডিটিফর্ম লার্ভা, উচেরিডিয়ার ক্ষেত্রে মাইক্রোফাইলিয়া আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বলা হলো, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এরা ট্রিপ্লোব্লাস্টিক, সিউডোসিলোমেট, পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত, পুরো কিউটিকল, বৃত্তাকার পেশি থাকে না, অনুদীর্ঘ পেশি থাকবে, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত থাকবে, যৌন দ্বিপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাবে, এবং সেই সঙ্গে এদের ক্ষেত্রে রেবডিটিফর্ম লার্ভা এবং মাইক্রোফাইলেরিয়া আমরা দেখতে পাই। চলো এবারে দেখো আমরা এনিলিডায় চলে এলাম। দেখো স্যার সিউডোসিলটা কি স্যার? সিউডোসিলম, ঠিক আছে, সিউডোসিলম। দেখো এবার হচ্ছে তোমার এনিলিডার তোমার এনিলিডার যদি আমরা কমন বৈশিষ্ট্যগুলো দেখি, দেখো এনিলিডার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কি এরা সিলোমেট হয়ে যাবে, কারণ এরা প্রথমে মনে রাখবে এরা সিলোম যুক্ত হয়। আর সেই সঙ্গে এদের ক্ষেত্রে মেটামেরিক সেগমেন্টেশন আমরা দেখতে পাই, দেহটা দ্বিপার্শ্বীয়, প্রতিসম বা এবং ত্রিস্তর মানে ট্রিপ্লোব্লাস্টিক হবে, কিউটিকল দ্বারা আবৃত থাকবে শরীর, সিটা এবং প্যারাপোডিয়া চলনে সাহায্য করবে, ঠিক আছে, সিটা বা প্যারাপোডিয়া এদের লকমোটারি অর্গান হিসাবে কাজ করবে। এবং এরা দেখো বদ্ধ এবং উন্নত রক্ত সংবহনতন্ত্র এদের ক্ষেত্রে দেখা যাবে। এদের কিন্তু রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, ঠিক আছে, এদের রেচনাঙ্গের নাম কি নেফ্রিডিয়া। উভলিঙ্গ অথবা একলিঙ্গ যুক্ত হয় এরা, এদের ক্ষেত্রে আমরা যৌন এবং অযৌন জনন সম্পন্ন হতে দেখতে পাই, এবং ত্বকের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ফুলকা থাকে। আর জীবনচক্রে এদের ট্রোকোফোর লার্ভা দেখা যাবে, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তাহলে এখানে যেটা তোমরা মনে রাখবে আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে, তোমরা বলে রাখবে যে এরা প্রথম সিলোম যুক্ত হয়, তারপর হচ্ছে কি সিটা বা প্যারাপোডিয়া চলনে সাহায্য করে, বদ্ধ এবং উন্নত রক্ত সংবহনতন্ত্র, নেফ্রিডিয়ার উপস্থিতি, সেই সঙ্গে হচ্ছে কি তোমার ত্বকের সাহায্যে শ্বাসকার্য এবং ট্রোকোফোর লার্ভা। এই বৈশিষ্ট্যগুলো তোমরা, হ্যাঁ আরেকটা দেখো মেটামেরিক সেগমেন্টেশনে ভাগ, এটাও তোমরা মনে রাখবে। উদাহরণ তোমরা জানো নেরিস, তারপর হচ্ছে তোমার ক্রিপ্টোটেরাস এবং হচ্ছে তোমার জোঁক, কেঁচো, এরা সব হচ্ছে কি তোমার এই এনিলিডার মধ্যে পড়ছে। এবার স্যার এনিলিডাকে আমরা, হ্যাঁ বলো। সে বলছি মেটামেরিক সেগমেন্টেশন মানে এদের ক্ষেত্রে মেটামেরিজম মানে অসংখ্য হচ্ছে কি তোমার রিং লাইক স্ট্রাকচারে এদের শরীরটা আছে কি এরকম করে থাকবে। এই সেগমেন্ট গুলোকে আমরা কি বলি, মেটামেরিক সেগমেন্টেশন বলি। এবার এদেরকে দেখো 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি, একটা তোমার দেখো পলিকিটা, আর্কিয়েলিডা, অলিগোকিটা এবং হিরোডিনিয়া, ঠিক আছে। এই পলিকিটাকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা ইরানসিয়া এবং হচ্ছে কি তোমার সিডেন্টারিয়া, এই দুটো হচ্ছে কি তোমার ভাগ করা হয়েছে। এবার দেখো পলিকিটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে এর দুটো উপশ্রেণী, ইরানসিয়ার মধ্যে দেখো নেরিস, উদাহরণে মনে রাখবে নেরিস। আর সিডেন্টারিয়ার ক্ষেত্রে মনে রাখবে সেবেলা, ক্রিপ্টোটেরাস। আর্কি এনিলিডার ক্ষেত্রে মনে রাখবে তোমরা হচ্ছে কি তোমার প্রোটোডিলাস আর পলিগার্ডিয়াস। অলিগোকিটার ক্ষেত্রে মনে রাখবে কেঁচো,
ঠিক আছে, অলিগোকিটার মধ্যে পড়ছে। আর হিরুডিনিয়ার মধ্যে পড়ছে কে, তোমার হচ্ছে কি যোগ, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা আর্থ্রোপোডার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখব। আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রেও দেহ দ্বিপার্শ্বীয় হয়ে প্রতিসম হয়, ত্রিস্তরযুক্ত খণ্ডকযুক্ত হয়ে থাকে। বহিঃকঙ্কাল হচ্ছে তোমার কাইটিন এবং অন্তঃকঙ্কাল দেখো অথবা ক্যালসিয়াম দ্বারা যুক্ত, মানে এদের তৈরি হবে। এবং আরেকটা জিনিস তোমরা জানো যে এদের ক্ষেত্রে কি হয় না, মস্তক, বক্ষ, উদর এই তিনটে অংশে গঠিত হয়। ঠিক আছে, এবং প্রতিটি দেহখণ্ডে এক জোড়া কি থাকে না, সন্ধিলুপাঙ্গ থাকে। ঠিক আছে, মানে সন্ধিযুক্ত হবে, এই জন্য তাকে আর্থ্রোপোডা বলি আমরা, আর্থ্রোপোডা। আর এদের ক্ষেত্রে পৌষ্টিক নালীটা হচ্ছে সম্পূর্ণ থাকবে, এবং এদের ক্ষেত্রে পায়ুছিদ্র এবং মুখছিদ্র দুটোই দুই প্রান্তে থাকবে, এবং মুক্ত সংবহনতন্ত্র থাকবে। ঠিক আছে, হিমোসিল প্রধান দেহগহ্বর, এদের মুক্ত বা ফ্রি মানে ওপেন সার্কুলারি সিস্টেম থাকবে। আর এদের শ্বাসঅঙ্গগুলো, প্রধান শ্বাসঅঙ্গগুলো অ্যানিমেলের উপর ডিপেন্ড করছে, তবে ফুলকা থাকে, বুগলাং থাকে, বুকবিল থাকে, শ্বাসনালী থাকে, তাই না? তো তোমরা একটু বলো দেখি, এই বুগলাং কার দেখা যায়, বুগলাং কার দেখা যায়? কাঁকড়া বিছা স্যার, বুগলাং কাঁকড়া বিছে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছে। আর হচ্ছে তোমার এই যে বলছি বুক গিল হচ্ছে রাজ কাঁকড়া, চিংড়ি, হ্যাঁ চিংড়ি আর রাজ কাঁকড়া হবে, বকি গুলো হচ্ছে রাজকাঁকড়া, রাজকাঁকড়া। রাজ কাঁকড়া হবে বুক গিল। তাই না? আর শ্বাসনালী আরশোলা। আরশোলা। হ্যাঁ আরশোলা। আচ্ছা, এছাড়া দেখো এদের রেচন অঙ্গ যেটা মেলপিজিয়ান নালিকা, গ্রিন গ্রন্থি বা সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, এগুলো আমরা রেচন অঙ্গ হিসেবে দেখতে পাই। আর এদের ক্ষেত্রে পুঞ্জাঙ্খী বা সরলাঙ্খী থাকবে এদের। এদের ক্ষেত্রে এরা একলিঙ্গ হয়, যৌন দ্বিপদে দেখা যাবে, জীবনচক্রে লার্ভা থাকে। আর এদের ক্ষেত্রে দেখো এই যে তোমার স্নায়ুতন্ত্র দুটি পৃষ্ঠীয় সেরিব্রাল গ্যাংলিয়া, সার্কাম ইসোফেরেঞ্জিয়াল অঙ্গুলি এবং স্নাইডোজু দিয়ে গঠিত হবে। উদাহরণ তোমরা মনে রাখবে, যেমন লিমুলাস, পেরিপেটাস, মাকড়সা। ঠিক আছে, এগুলো সব তোমরা জানো, চিংড়ি, মাছি, এগুলো সমস্ত কিন্তু আর্থ্রোপোডা। এবার দেখো মোলাস্কা। মোলাস্কার ক্ষেত্রে আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে অবভিয়াসলি এরা তো ট্রিপ্লোপ্লাস্টিক হবেই, সেই সঙ্গে এদের ক্ষেত্রে দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, দেহ মাথা, আন্তঃপিণ্ড, পা ও মেন্টাল নামক হচ্ছে কি তোমার আবরণ দ্বারা আবৃত থাকবে। ক্যালসিয়াম কার্বনেটের ফলক থাকে, যেটা হচ্ছে কি তোমার বাইরে ফলক হিসাবে থাকে, যাতে করে বাহ্যিক বা আভ্যন্তরীণ হচ্ছে কোনো বাধা এরা অতিক্রম করতে সাহায্য করে। এবং দেহে দেখো অঙ্কদেশে পেশিময় পদ থাকবে এদের। ঠিক আছে, মাসকুলার ফুট দেখতে পাওয়া যাবে, মেন্টাল নামক পর্দা থাকবে। আর শ্বসন অঙ্গর নাম হচ্ছে দেখো ফুলকা হতে পারে, টিনিডিয়াম বা ফুসফুসথলি। ঠিক আছে, এবং রেচন অঙ্গের নাম বৃক্ক, বা যেটাকে আমরা স্পেশালি বলি বোজেনাসের অঙ্গ, তাই না, বোজেনাসের অর্গান অফ বোজেনাস। আর মুখগহ্বর হচ্ছে রেডুলা থাকবে, এবং এরা একলিঙ্গ উভলিঙ্গ হতে পারে, বহির্নিষেক থাকবে। এবং ভেলিজার লার্ভাটা মনে রাখবে এদের আইডেন্টিফাইং ক্যারেক্টার। ঠিক আছে, ভেলিজার লার্ভা, এদের ভেলিজার লার্ভাটা হচ্ছে কি আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে আমরা দেখতে পাবো। এবার চলো ইকারোডার্মাটা। এই ইকারোডার্মাটার ক্ষেত্রে দেখো তোমাদের বহুভাবে কোশ্চেন দেয় বা ঘুরিয়ে ফিরিয়ে আসে কোশ্চেন। এদের দেহ দেখো পরীয়ভাবে প্রতিসম ঠিকই, 5 অংশযুক্ত, লার্ভার দেহর কিন্তু দ্বিপার্শ্বীয় হয়ে প্রতিসম। তাই না, এই কনসেপ্টের উপরে মনে হয় তোমাদের যেটা 11-12 কোশ্চেন ছিল তাতে এসেছিল, তাই না? কারণ অরীয় ভাবে হচ্ছে কি তোমার তোমার এডাল্ট অবস্থায় থাকে, কিন্তু লার্ভা দশায় দেখো দ্বিপার্শ্বীয় ভাবে বা বাইলেটারি সিমেট্রি। ওকে, এটা এডাল্ট দশায়, এটা হচ্ছে এডাল্ট। আর তোমার এটা হচ্ছে স্যার তোমার কি কোশ্চেনটা এসেছিল 11-12 এ? 11-12 এসেছিল এদের এই একান্ডারমাটার ক্যারেক্টারিস্টিক ফিচার্সে। তো এখানে এই পয়েন্টটা ছিল যে এদের ক্ষেত্রে যে এডাল্ট স্টেজে আমরা তোমার রেডিয়ালি সিমেট্রি দেখতে পাই, আর লার্ভা দশায় হচ্ছে কি এদের তোমার হচ্ছে কি বাইলেটারাল সিমেট্রি দেখতে পাই। এই কনসেপ্টের উপরে একটা কোশ্চেন এসেছিল আর কি। আচ্ছা, এছাড়া দেখো এদের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হয় অন্তঃকঙ্কাল। আচ্ছা, বহিস্তর কণ্টকযুক্ত হবে, সিলম বা দেহগহ্বর যুক্ত প্রাণী হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে জল সংবহন তন্ত্র, যেটাকে আমরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখতে পাই, ওয়াটার ক্যানাল সিস্টেম। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। আচ্ছা, টিউব ফিট থাকবে এদের,
যেটাকে আমরা নালীপথ বলি, তার সাহায্যে এরা খাদ্য গ্রহণ এবং শোষণে সাহায্য করে। একলিঙ্গ প্রাণী এরা, বহির্নিষেক ঘটে এবং জীবনচক্রে আমরা লার্ভা দশা দেখতে পাই। এবার এই এদের ক্ষেত্রে উদাহরণ তোমরা জানো, একিনাস, তারপর হচ্ছে কি তোমার অ্যান্টেডন, সমুদ্র শসা, তারা মাছ, ঠিক আছে, অফিউরা, এগুলো সমস্ত কিন্তু এই প্যানোরামাটার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো তোমাদের আজকের এই ক্লাস এই প্যানোরামা পর্যন্ত থাকলো। ঠিক আছে, এখান থেকেই তোমাদের কোশ্চেন থাকবে, যেটা রবিবারের টেস্টের জন্য। ঠিক আছে, তো এই জিনিসটা তো এই যে জিনিসগুলো পড়ানো হলো এই জিনিসগুলোই তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এবং কোশ্চেনগুলো এই জায়গাগুলো থেকেই দেওয়া হবে একদম পুরো। তোমরা তাহলে এই দেখতে পাচ্ছ এখানে, তাহলে আমরা তোমার হচ্ছে কি প্রোটোজোয়া, সেই সঙ্গে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, ঠিক আছে, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, এনিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকান্ডারমাটা। ঠিক আছে, আমরা পরের ক্লাস থেকে কোডাটা শুরু করব। তো এই ইকান্ডারমা পর্যন্ত যে ক্লাস মানে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, এই বৈশিষ্ট্যগুলো থেকেই তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার কোশ্চেন থাকবে। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো তোমরা অবভিয়াসলি এখানে এই জিনিসগুলো পড়লে তখন কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এতটাই থাকবে আর কি। স্যার আমি বলছি স্যার বিহার টেটের স্যার কোনো কোশ্চেন আছে স্যার, স্যাম্পল কোশ্চেন? বিহার টেটের কোশ্চেন বলতে, ঠিক আছে আমি দেখে পাঠাচ্ছি তোমাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ইনভার্টিব্রেটটা কমপ্লিট হয়ে গেল আজকে। হ্যাঁ, স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি। বলো বলো। হ্যালো, হ্যাঁ বলছি যে সিটেটে যে নিয়োগগুলো হয় ওটা কি কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়? সিটেড এর নিয়োগ বলতে, সিটেড এ যেমন টেট যেমন হয় আমাদের, সিটেড এ হ্যাঁ তোমাদের একটা জানি। টেট সার্টিফিকেট। এবারে তোমাকে এই হ্যাঁ এই সার্টিফিকেটটা থাকলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কুল রয়েছে, কেভিএস বা তোমার হচ্ছে কি আদার যে সমস্ত স্কুল রয়েছে, তাতে ভ্যাকেন্সি বেরায়। ভ্যাকেন্সি বেরোলে তুমি ওদের ভ্যাকেন্সি টু টাইপসের হয়, একটা হচ্ছে কি পার্মানেন্ট পোস্ট, এটা কন্ট্রাকচুয়াল পোস্ট। তুমি যদি কন্ট্রাকচুয়াল পোস্টে যদি তুমি ভাইবা দিতে যাও তাহলে তোমার কন্ট্রাকচুয়াল। যদি তোমার হচ্ছে কি পার্মানেন্ট পোস্টে যখন হচ্ছে ভ্যাকেন্সি বেরাবে, তার এগেনস্ট যদি ভাইবা দিয়ে যদি চাকরি করো তাহলে তোমার পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। বুঝতে পার্মানেন্ট পারলে? পোস্ট কি বেরোয়? মানে আমি তো দেখেছি ম্যাক্সিমাম কন্ট্রাকচুয়ালি বেরোয়। কিছুদিন আগে বেরোলো কেভি। হ্যাঁ, কেভি তো এই না, কদিন আগেই যেটা রিক্রুটমেন্ট হয়। তারকেশ্বরে বেরোলো সেটা তো কন্ট্রাকচুয়াল দেখলাম মনে না, হয়। এটা সেন্ট্রালি যেটা একবারই পরীক্ষা কন্ট্রাকচুয়াল হয় নেওয়া হয়। সেটাতে সিটেট লাগে না সাধারণত সব সময়, সেটা নর্মালও অ্যাপ্লাই করা যায়। না, তবে টিজিটি সিটেড না থাকলে ক্ষেত্রে ওরা লাগে পাবে। স্যার সিটেটটা, হুম, পিজিটির ক্ষেত্রে লাগে না, টিজিটিতে লাগে না। পিজিটি লাগবে না। আর তাছাড়া হচ্ছে কি তোমার এই রিসেন্ট হচ্ছে কি এটা পরীক্ষা হবে ইএমআরএস। আগে একটা পরীক্ষা হয়েছিল 10,000 প্রায় কাছাকাছি 5,000 কাছাকাছি সিট নিয়ে। এবার যেটা হবে প্রায় 30 থেকে 50,000 মতন সিট বের হবে। ঠিক আছে, কি এটার ওটা জন্য স্যার? তোমরা এটা কিন্তু হচ্ছে স্যার কি কোশ্চেনের লেভেল কিন্তু অনেক কঠিন ছিল স্যার, কোশ্চেনের লেভেল। এমন কঠিন আজ নয় যে তোমরা পারবে না। মানে নিটের থেকেও কনসেপ্ট সোজা ছিল। নিটের যে এক্সাম হয় না এমবিবিএস এর জন্য, নিটের যে এক্সাম হয় তার থেকে হ্যাঁ সোজা হ্যাঁ। কোশ্চেন ছিল। ঠিক আছে, তো ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এসসি এসটি যে সমস্ত অধ্যুষিত এলাকা রয়েছে তাতে যে স্কুলগুলো রয়েছে, তো এটা কিন্তু তোমরা ট্রাই স্যার করতে পারো নিজের সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেটে পাওয়া যায়? আমাদের এই স্টেটে হচ্ছে 4-5টা স্কুল রয়েছে। পুরুলিয়ার একটা রয়েছে, ঝাড়গ্রামে একটা রয়েছে, আর সম্ভবত তোমার ওই ইয়েতে রয়েছে, শিলিগুড়ির দিকে রয়েছে, আর একটা রয়েছে ক্যালকাটার দিকে। এই 4-5টা রয়েছে। তো সেখানে যদি তুমি আর তোমার স্যার পশ্চিম বর্ধমানেও আছে একটা। হ্যাঁ, পশ্চিম বর্ধমানে একটা রয়েছে। তো যদি তোমার যদি সেখানে সিলেকশন হয় তাহলে পাবে, সেই র্যাঙ্ক ভালো হয়। স্যার কেন্দ্রীয় বিদ্যালয়ে যেটা ওটা তো বেরোচ্ছে, স্যার নেগেটিভ মার্কিং তো নেই, আছে? অবভিয়াসলি নেগেটিভ মার্কিং আছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে স্যার যেটা বেরোচ্ছে সেটাতে মানে কন্ট্রাকচুয়াল ছাড়া মানে চোখে পড়ে না যে ওটা পার্মানেন্ট কোনো ইয়ে। ওটা কন্ট্রাকচুয়াল থেকে কি পরে পার্মানেন্ট হওয়া যায়? না, ব্যাপারটা আছে কি তুমি যদি কন্ট্রাকচুয়ালে ঢোকো তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারা দিলে যখন পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরায় সেখানে তুমি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাও। তাতে হচ্ছে কি তোমার হচ্ছে কি মানে চান্স অনেকটা বেশি থাকে আর কি। পার্মানেন্ট ভ্যাকেন্সিটাও কি ওই শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে হয়ে যায় নাকি? হ্যাঁ, ওটা ডিপেন্ড করছে কোন পরীক্ষা আর কি। মানে কোন স্কুল এবং কোন পরীক্ষার উপর ডিপেন্ড করে। তুমি ওই যদি কোনো সিটেটের কন্ট্রাকচুয়াল কথাই পাচ্ছ তাহলে ঢুকে যাও। কন্ট্রাকচুয়াল যদি পাচ্ছ তুমি তাহলে ঢুকে যাও। পরের দিকে হচ্ছে তোমার
পার্মানেন্ট পার্মানেন্ট ওরা স্যার সিকিউরিটি 1 ইয়ার হোল্ডার। পর্যন্ত করা কন্ট্রাকচুয়াল, তারপরে তো হুম ইয়ে হয়ে যায়, তারপরে কি ছাড়িয়ে দেয়? তারপরে সে ওটা ওদের নিয়োগ হয়ে নতুন আমরা করে পরীক্ষার হবে। মাধ্যমে। ওটা এক্সপেরিয়েন্সের উপরে বা টিচিং এর উপরে ডিপেন্ড করছে আর কি। আচ্ছা যদি পাচ্ছ স্যার তাহলে ঢুকে যাও, আমরা যদি স্যার কাছাকাছি গ্রাম পাচ্ছ পঞ্চায়েতে ঢুকে যাও। পরীক্ষাটা দিতে পারি? গ্রাম পঞ্চায়েত দিতে পারো, কিন্তু তার জন্য পড়াশোনা তো আলাদা ভাবে করতে হবে না, তার তো সিলেবাস আলাদা, দেখতে পাচ্ছ। ও আচ্ছা কোঅপারেটিভ এর যেমন তেমন করে হবে। আচ্ছা আচ্ছা। কার স্যার যদি ইএমআরএস এর কি সিটেট দরকার হয়, মানে সিটেট আরে পাস করতে হবে? ইএমআরএস এর জন্য হচ্ছে কি তোমার, মানে ওরা নিজস্ব একটা পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় পাস করতে হয়। মানে সিটেরটা কাজে লাগবে না ওখানে? না, আচ্ছা স্যার। স্যার আর কোশ্চেন স্যার কি স্যার হিন্দিতে হবে, ইংলিশ বা বাংলা কিছু হবে না? ইএমআরএস এর যে সিলেবাস রয়েছে তোমাকে বলে দিই আমি। সাবজেক্টের থেকে 90টা কোশ্চেন, আর হচ্ছে কি তোমার এদিকে আসবে তোমার 50টা কাছাকাছি কোশ্চেন। এবারে এখানে এই যে 50টা কোশ্চেনের মধ্যে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, জিকে থাকে, তারপর হচ্ছে জিআই থাকে, তারপর হচ্ছে তোমার কম্পিউটার ইভিএস থাকে, কম্পিউটার থাকে, ঠিক আছে, এতগুলো জিনিস নিয়ে থাকে। ওকে, এটা আছে কি তোমার 50-এর স্যার মধ্যে। জিকে বলতে কি, স্যার জিকে বলতে কি ইভি মানে ইতিহাস ভূগোল সব পড়তে হবে? হ্যাঁ, জিকে এর মধ্যে যা যা পড়ছে সেগুলো সব থাকে। এর মধ্যে দেখো, এই যে 50-এর মধ্যে এটা 40 হয়ে গেল, আর না 40 নয়, আচ্ছা এটা আছে 50 নয়, এটা আছে তোমার মনে হয় 70, আর 70 আর নম্বর আর থাকে স্যার, 70 নম্বর থাকে, 70 স্যার নম্বর। 70 নম্বর থাকে, সাবজেক্টটা 70 থাকে। 70 নম্বর থাকে স্যার। যাই হোক, আমি বলে দিচ্ছি শোনো, অ্যাপ্রক্স এটা হয়ে গেল। আর 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার ভাগ থাকে, একটাতে থাকে বেঙ্গলি, সরি, হিন্দি, আর হচ্ছে ইংলিশ। এবার দেখো, এই হিন্দি ইংলিশে কম্পালসারি পাস করতে হবে, 10টায় 4টা ঠিক করতে হবে, ঠিক আছে, 10টায় 4টা ঠিক করতে হবে। এই 20 নাম্বারে কোনো নেগেটিভ থাকবে না, মানে এই হিন্দি আর স্যার ইংলিশে কোনো কিন্তু স্যার নেগেটিভ থাকে না। বলা আছে যে ওই দুটো পেপারে যদি পাস করে। হ্যাঁ, ওটাই তো স্যার আর কি, এটা পাস না করলে তুমি তো স্যার আর নোটিশটা থাকলে স্যার গ্রুপে নইলে পাঠাতে তো পারবেন স্যার? নইলে তো স্যার মেন পেপারে ইএমআরএস আগের বছর আমি বলে দিচ্ছি, শুনে নাও, আগে বলে দিই, শুনে নাও। ওকে। তাহলে এই 20টার মধ্যে, এই 20টা কোশ্চেনে 10টা হচ্ছে তোমার হিন্দি, আর 10টা যে ইংলিশ, সেই 10টার মধ্যে তোমার 4টা হচ্ছে কি তুমি কম্পালসারি ঠিক করতে হবে, দুটো, মানে ইংলিশেও 4টা ঠিক করতে হবে, হিন্দিতেও 4টা ঠিক করতে হবে। হ্যাঁ, এবারে এটা এটা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কিং। বাকি যে কোশ্চেন গুলো সাবজেক্টের প্লাস এই যে বললাম কারেন্ট অ্যাফেয়ার, জিকে, জিআই, ইভিএস, কম্পিউটার, এগুলো থেকে তোমার এগুলো এগুলো প্লাস সাবজেক্ট, এগুলোতে নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, এবার সাবজেক্ট এবং এইগুলো মিলিয়ে এই নাম্বারগুলোর যোগ হয় না, সাবজেক্ট আর এই নাম্বারটা মিলিয়ে তোমার হচ্ছে কি কাট অফ আসবে, ঠিক আছে। এবং তো ওটাতে সাবজেক্ট আর ওইটা মিলে স্যার আপনার 130 থাকে, আর হিন্দি আর ইংলিশ দিয়ে 20, টোটাল 150 নম্বরের পরীক্ষাটা হ্যাঁ, হয়। টোটাল 150 নাম্বার, এটা আছে 120 না 130, আর এটা আছে 20। ওকে, এবারে ওই শোনো, 100 এবার হচ্ছে ওই কি স্যার এই যে সাবজেক্টে আবার দুটো ভাগ থাকে। সাবজেক্টে দুটো ভাগ কি কি না, একটা আছে পিওর সাবজেক্ট, আর একটা পার্টে দুটো ক্যাটাগরি থাকে, একটা আছে এনইপি 2020, আর হচ্ছে কি তোমার সাবজেক্ট ক্যাটাগরি, এই দুটো জিনিসও থাকে, ঠিক আছে। আমরা এই রিসেন্ট একটা ব্যাচ তৈরি করছি ইএমআরএস এর উপরে, ঠিক আছে, তাতে একজন ম্যাডামও জয়েন হচ্ছেন, আর সেই সঙ্গে একজন স্যার থাকবে, এবং হচ্ছে কি আমি রয়েছি। এবং এই যে তোমার জেনারেল পার্টটা, এটার জন্য আলাদা একটা টিম তৈরি হচ্ছে। এই রিসেন্ট সামনের সপ্তাহের দিকে আমরা একটা এই ইএমআরএস তোমরা শুরু করব, কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা এই পরীক্ষাগুলোকে অনেক ভয় করে, ঠিক আছে, ম্যাক্সিমাম জন ফর্ম ফিল আপ করে না। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে তোমার আর একটা অ্যাডভান্টেজ কি, শুধুমাত্র পাস করলেই চাকরি, কোনো ইন্টারভিউ নেই, কোনো কিছু নেই। পাস করার পরে হচ্ছে কি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, চাকরি হবে। এবং এই যে চাকরির ক্ষেত্রে যদি কেউ পিজিটি স্কেলে চাকরি করে, ঠিক আছে, মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, যেটা 11-12 এর জন্য, তাহলে তুমি ধরে নিতে পারো আমাদের যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা নেয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা নেয় কলেজগুলোতে, তার থেকেও এদের বেতনটা বেশি হয়, বুঝতে পারলে, তার থেকেও বেতন বেশি, ভাবতে পারছো। এবং যেটা স্যার টিজিটি হয়,
স্যার এটা প্রায় হচ্ছে কি তোমার 55-60 কাছাকাছি, এটা 75 কাছাকাছি বেতন। বলো কি বলছো? এত বেশি স্যার? ইয়েস ইয়েস, 9 10 এর এটা 9-10। তারপর স্যার একটা নিয়ম স্যার, হুম? ওইটা যেটা বললেন না যে পেপারটা বললেন যে 10-10-20 নাম্বার, ওটাতে হুম। ধরুন মনে করে 4-4-8 মানে না পেলে নাকি সাবজেক্টের খাতাটা দেখা হয় না বলে। আরে সে একই যেটা কথা জানি। হলো তো, একই কথা হলো না? আমি যেটা বললাম সেটা কি তোমার কথার সঙ্গে একই হলো না? যে এটা যদি তুমি পাস না করো তাহলে তোমাকে তো হবে না, 4টা করে পেতেই হবে। বুঝতে পেরেছো তো? তোমাকে কমসে কম 4টা করে পেয়ে তোমাকে পাস করতে হবে। স্যার কোয়েশ্চেনটা কি স্যার হিন্দিতেই হয়, ইংলিশ বা অন্য ইংলিশে বাংলা ইংলিশে কিছু লেখা আছে? ইংলিশে হয়, পুরোটাই ইংলিশে হয়। শুধুমাত্র যে যে হিন্দি পার্টটা থাকে সেটা হিন্দিতে, বাকি সব কোশ্চেনটা ইংলিশে হয়। তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে পাঠিয়েছিলাম। আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে কোশ্চেনটা, পুরো কোশ্চেনটাই দেওয়া রয়েছে। স্যার আমাদের ইয়েতে নেই তো গ্রুপে। না, আরে এটা আমাদের ইউটিউবে দেখবে অফিসিয়াল। স্যারের অ্যানালিসিস আছে। হ্যাঁ, পুরো অ্যানালাইসিস করাও আছে, দেখে নিতে পারো ইউটিউবে গিয়ে। ঠিক আছে, প্লে স্টোরে চলে যাবে, তোমার প্লে লিস্টে চলে যাবে, সেখানে দেওয়া রয়েছে। বুঝতে পারলে? ওটা অ্যানালাইসিস করা আছে, প্লাস অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে না, সেটাতে দেওয়া রয়েছে, তুমি দেখতে পারো সেখানে গিয়ে। স্যার যাই হোক, একটা ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হয় তো? হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হয়। ঠিক আছে, তবে জিনিসগুলো পারা যায়। নর্মাল যেমন মানে তোমার হচ্ছে কি কম্পিটিটিভ পরীক্ষার যে জিকে জিআই গুলো যেমন থাকে, নর্মাল করেই থাকে, একটু পড়লেই হবে। এবং বুঝতেই তো পারছো যে কতটা মানে হায়ার স্যালারি যুক্ত চাকরি, এবং এর শুধুমাত্র পরীক্ষায় পাস করলেই হয়। ঠিক আছে, আর কিছু মাঝখানে কিছু কোনো চব্য থাকছে না। আমি পুরো ডিটেলস এই সামনের সপ্তাহে। বলছি স্যার এটা কি রেসিডেন্সিয়াল মানে রেসিডেন্সিয়াল মানে ওখানে থাকতে হবে মানে তোমাকে, স্কুল ক্যাম্পাসেই থাক ক্যাম্পাসেই থাকতে হবে ক্যাম্পাসে না? তোমাকে, কোয়ার্টার দিবে, হ্যাঁ আচ্ছা, কোয়ার্টার দেবে, তোমাকে থাকতে হবে ওদের সঙ্গে। ফ্যামিলিও থাকে? হ্যাঁ অবভিয়াসলি তুমি ফ্যামিলি নিয়ে থাকবে, তোমাকে কোয়ার্টার দিবে তো, ফ্যামিলি নিয়ে তুমি থাকার জন্য তোমাকে কোয়ার্টার দেবে। এবং অনেক সুযোগ সুবিধা ছাড় রয়েছে অনেক জিনিস তোমাদের। যদি কেউ কেউ এমআরএস এ চাকরি করে তার অনেক কিছু ছাড় রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক কিছু বেনিফিট পাবে ওরা, মানে পায় আর কি শুধু। আমরা আর সামনের স্যার সপ্তাহে বলছি যে জিনিসটাকে আরো ক্লিয়ারলি স্যার তোমাদের জানিয়ে দেবো। স্যার বলছি যে এই পরীক্ষায় বসার মানে ম্যাক্সিমাম মানে বয়সটা কত? এটা 40, তবে হচ্ছে তোমার কিছু ছাড় রয়েছে, যারা আছে তোমার মানে ডিডাকশন পাবে, মানে যারা কাস্টে রয়েছে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে, জেনারেল ক্ষেত্রে 40। আমি সামনের সপ্তাহে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো, এবং তারপরে একটা ব্যাচ কোর্স শুরু হবে, এমআরএস ব্যাচ কোর্স। ঠিক আছে, তাতে তোমরা বুঝতে পারবে আর কি 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 জিনিস রয়েছে, হ্যাঁ স্যার রুলস এন্ড একটু রেগুলেশন। ডিটেলসে সিলেবাস কোথায় কি নাম্বার হ্যাঁ, আছে সবটাই আমি সামনের সপ্তাহে একটা বানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটা থাক, লেফট করে যাও তোমরা।